আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনিও প্রোগ্রামিং নিয়ে আমার মতো একজন উৎসুক মানুষ। কিন্তু আমরা অনেকেই ভাবি প্রোগ্রামিং অনেক কঠিন ব্যাপার, এর মধ্যে অনেক রকেট সায়েন্স থাকে, অনেক বেশি ম্যাথমেটিক্স জানা লাগে। কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? আজকে জাভাস্ক্রিপ্টকে একদম পানির মতো সহজভাবে আপনার মাথায় ঢোকায় দেওয়ার চেষ্টা করব, যে জাভাস্ক্রিপ্ট অন্তত তত বেশি কঠিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এই ভিডিওতে আমি থাকবো মোহাম্মদ গিয়াসউদ্দিন, সিনিয়র ওয়েব ইনস্ট্রাক্টর অ্যাট প্রোগ্রামিং হিরো। আমাদের এই জাভাস্ক্রিপ্টের ক্র্যাশ কোর্সের ভিডিওটা মূলত দুইটা পার্টে থাকবে। আজকে অর্থাৎ প্রথম ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের কোর ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আসলে কি, বা জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্ট আমাদের কেন লাগে, বা জাভাস্ক্রিপ্ট কী প্রবলেম সলভ করে। তো আমরা আজকে জাভাস্ক্রিপ্টের কোনো ধরনের HTML কোনো প্রজেক্টের সাথে ইন্টিগ্রেট করব না, শুধুমাত্র আমরা আমাদের কোড এডিটর ব্যবহার করে জাভাস্ক্রিপ্টের কোর ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করব। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর যেই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো থাকে এইগুলো আপনার বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এই ভিডিওতে মোটামুটি জাভাস্ক্রিপ্টের কোর ফান্ডামেন্টাল কনসেপ্টগুলোই বোঝার চেষ্টা করব। তো পরের ভিডিওতে আমরা মূলত জাভাস্ক্রিপ্টকে একটা HTML প্রজেক্টের সাথে ইন্টিগ্রেট করে আমরা একটা ডাইনামিক বা ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করব। এটা আমরা সেকেন্ড ভিডিওতে দেখার চেষ্টা করব। তো চলেন দেখে নিই এই ভিডিওতে আসলে কী কী থাকবে। তো প্রথমে আমাদের মনের মধ্যে যেই কোশ্চেনটা আসে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কী। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং জাভাস্ক্রিপ্ট একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অনেকটা সফটলি কোডেড। আপনাকে আপনার মেশিন সম্পর্কে খুব বেশি কিছু জানতে হবে না, কারণ এটা মেশিনের খুব কাছাকাছি থাকে না। যেমন আপনি যদি C বা C++ ইউজ করেন বা ইউজ করতে গেলেন, আপনাকে মেশিন কিভাবে কাজ করে, কিভাবে কোড কম্পাইল করে, কিভাবে রান করে, মেমোরি কতটুকু নিবে, এগুলো নিয়ে ভাবতে হবে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এত কিছু ভাবতে হয় না। এখানে ল্যাঙ্গুয়েজে আপনার হয়ে অনেক কাজ করে দিবে। এতে সুবিধা কি? হ্যাঁ, আপনার এই ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা আছে। আপনি একটা কমপ্লেক্স অ্যাপ বানাবেন, এখন আপনাকে অ্যাপের ফাংশনালিটি নিয়ে না ভেবে সেগুলো নিয়ে কাজ না করে যদি একদম রুট থেকে শুরু করেন, যে কোন টাইপের ডাটা নিবে, কতটুকু মেমোরি নিবে, কিভাবে কম্পাইল করবে, এই নিয়ে যদি ভাবেন বা এর পেছনে যদি আপনি সময় দেন, তাহলে দেখা যাবে আপনার অ্যাপের ব্যাকবোন বানাতে বানাতেই আপনার বাজেট শেষ হয়ে গেছে বা টাইম শেষ হয়ে গেছে, নয়তো আপনি মোটিভেশন হারাই ফেলছেন। সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের মতো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ফ্লেক্সিবল হয়। আপনি বিহাইন্ড দ্য সিনে কী হচ্ছে না হচ্ছে এত কিছু না ভেবেও আপনার মেইন কাজটা স্টার্ট করে দিতে পারবেন। আপনার অ্যাপের মেইন ফাংশনালিটিতে মন দিয়ে দুইটাই দিতে পারতেছেন আপনি এই ক্ষেত্রে। তাই জাভাস্ক্রিপ্টকে আপনি ল্যাঙ্গুয়েজ হিসেবে বাছাই করা বা এই সময় যথোপযুক্ত সিদ্ধান্ত আমার কাছে মনে হয়। কারণ আমি আপনাকে ছোট একটা কথা বলি, যে জাভাস্ক্রিপ্ট আসলে কেন ইনভেন্টেড হয়েছিল, কেন আবিষ্কার করা হয়েছিল। 1995 সালের দিকে যখন আমাদের ওয়েবসাইটগুলো ছিল, এত বেশি ইন্টারাক্ট ছিল না, যে আপনি শুধু আমরা যে গত দুইটা ভিডিওতে HTML CSS এগুলো দেখছি, এগুলো দিয়ে আসলে একটা ডাইনামিক ওয়েবসাইট আমরা বানাইতে পারতেছিলাম না। শুধু জাস্ট একটা ওয়েবসাইটের স্ট্যাটিক একটা ওয়েবসাইট বানাচ্ছিলাম, যেখানে আপনার বিভিন্ন ধরনের পিকচার বা কিছু কন্টেন্ট দেখা যাচ্ছিল, কিন্তু একটাতে ক্লিক করলে যে এটা হবে বা অন্যটাতে ক্লিক করলে আমি এটা দেখতে পাচ্ছি, ডাইনামিক কোনো ফাংশনালিটি অ্যাড করা ছিল না। তো 1995 সালের দিকে ব্র্যান্ডন এইচ নামে একটা ব্যক্তিকে বলা হইলো যে ওয়েবসাইট যেন, মানে ব্রাউজার যেন বুঝতে পারবে, ওয়েবসাইট যেন ইন্টারাক্ট করা যায়, এরকম কিছু একটা তুমি তৈরি করো। তো সে মোটামুটি আমার মনে হয় যে 10 দিনের মধ্যে হয়তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানায় ফেলে, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এবং এইটা দিয়ে আপনি সরাসরি ব্রাউজারের সাথে কথা বলতে পারবেন এবং ব্রাউজার আপনার কথা বুঝবে, এবং আপনি ওয়েবসাইটে অনেক বেশি ইন্টারাক্ট কাজ করতে পারবেন, যে ইভেন্ট লিসেনার কীভাবে ব্যবহার করবেন, বা একটা বাটনে ক্লিক করলে যে কী হবে, কী দেখাবেন, এই জিনিসগুলো খুব সহজে আপনি করে ফেলতে পারবেন। তো তখন একটা কথা হইতো যে আমাদের ক্ষেত্রে যে জাভাস্ক্রিপ্টকে তখন অনেক হালকাভাবে নেওয়া হতো, যে জাভাস্ক্রিপ্ট তখন আসলে টয় ল্যাঙ্গুয়েজ বলা হতো। অনেকেই বলতো যে জাভাস্ক্রিপ্টে শুধু টুকটাক অ্যানিমেট করা যায়, বা টুকটাক হচ্ছে আপনার কালার চেঞ্জ, বা টুকটাক অ্যানিমেশন, বা টুকটাক ইন্টারাক্টের যেই কাজগুলো হয় একটা ওয়েবসাইটে, সেইগুলো করার জন্য শুধু জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছে। কিন্তু এখন জাভাস্ক্রিপ্ট কিন্তু অনেক বেশি পাওয়ারফুল Node.js আসার পরে। Node.js কি? জাভাস্ক্রিপ্টের একটা রান টাইম, যেটা জাভাস্ক্রিপ্টকে শুধু ব্রাউজার না, ব্রাউজারের বাইরে আপনার মেশিনেও রান করাইতে সাহায্য করে। ঠিক আছে, আমরা এটা কীভাবে কাজ করে এই জিনিসটা আমরা একটু পরে আলোচনা করব। তো Node.js আসার পরে মোটামুটি জাভাস্ক্রিপ্ট এখন আমরা চাইলে ক্লায়েন্ট সাইডেও রান করাইতে পারি, চাইলে আমরা আমাদের সার্ভার সাইডের জন্য রান করাইতে পারি। অর্থাৎ আপনি একটা মাত্র ল্যাঙ্গুয়েজ শিখে, জাভাস্ক্রিপ্ট শিখে আপনি ফ্রন্ট এন্ডের কাজ করতে পারবেন,
আপনি ব্যাকএন্ডের কাজ করতে পারবেন। তো আপনি যদি ডেভেলপমেন্ট সাইডে যান, আপনার কিন্তু কোনো না কোনো সময়ে জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে। আর সেটা যদি হয় ওয়েব ডেভেলপমেন্ট, তাহলে তো জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি পরিপূর্ণ একজন ফুল স্ট্যাক ডেভেলপারও হইতে পারবেন না, ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে পারবেন না। তো জাভাস্ক্রিপ্ট আপনার কোনো না কোনো এক সময় অবশ্যই জানতে হবে। তো এখন নোড.জেএস আসার পরে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে শুধু ফ্রন্ট এন্ডের কাজ না, আপনি ব্যাক এন্ডের কাজ করতে পারবেন। একটা মাত্র ল্যাঙ্গুয়েজ শিখে আপনি পুরো একটা ফুল স্ট্যাক ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। তো এটা জাভাস্ক্রিপ্টের ব্যাপারে ছিল সংক্ষিপ্ত ধারণা এবং ইতিহাস। এরপরে যে প্রশ্নটা আমাদের মনের মধ্যে চলে আসে সেটা হচ্ছে যে জাভা আর জাভাস্ক্রিপ্ট কি একই? আসলে জাভা এবং জাভাস্ক্রিপ্ট দুইটা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং দুইভাবে লেখা, ঠিক আছে? তো আমরা জানি কি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করার পেছনেই একটা উদ্দেশ্য ছিল যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পার্টিকুলার এই প্রবলেমটা সলভ করার জন্য তৈরি হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা জানি জাভাস্ক্রিপ্ট, একটু আগে যেটা দেখলাম যে জাভাস্ক্রিপ্ট আসলে ওয়েবসাইটের টুকটাক ইন্টারঅ্যাক্টিভিটি বা টুকটাক অ্যানিমেশন এইগুলোর জন্য জাভাস্ক্রিপ্ট প্রথমে তৈরি হয়েছিল। এখন মোটামুটি নোড.জেএস আসার পর জাভাস্ক্রিপ্ট অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। কিন্তু জাভাস্ক্রিপ্ট মূলত আগে থেকেই অনেক ভারী ভারী কাজ করতো, যেরকম অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, তারপর ক্রেডিট কার্ড, ঠিক আছে? এইরকম হেভি অ্যাপ্লিকেশনের জন্য জাভাস্ক্রিপ্ট অনেক অনেক বেশি পপুলার। তো সেক্ষেত্রে এখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েও এরকম অনেক কিছু কাজ করে ফেলতে পারি নোড.জেএস আসার পরে। জাভা হচ্ছে কম্পাইল ল্যাঙ্গুয়েজ, যেখানে জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইন্টারপ্রেটেড এবং জাস্ট ইন লাইন কম্পাইল, ঠিক আছে? তো এই জিনিসগুলো নিয়ে আমরা কোনো এক সময় আলোচনা করব। তো মেইন কথা হচ্ছে জাভা এবং জাভাস্ক্রিপ্ট দুইটা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা সিনট্যাকটিক্যাল পুরোটাই ডিফারেন্ট, যেহেতু আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলাদাভাবে লেখা। তো এরপর আমাদের মাথায় যেই কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট আমরা কেন শিখবো? তো জাভাস্ক্রিপ্ট শেখার পেছনে আমার কাছে মনে হয় অনেক রিজন আছে। কারণ ফার্স্ট অফ অল যদি আমি বলি, জাভাস্ক্রিপ্ট অনেক অনেক বেশি বিগিনার ফ্রেন্ডলি এবং এটা অনেক সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি এটা শিখতেই পারেন। এটার মধ্যে অনেক বেশি রকেট সায়েন্স নাই, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ যে একটা মাত্র ল্যাঙ্গুয়েজ আপনি শিখে আপনি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটাই ডেভেলপ করতে পারবেন এবং আপনি নিজেকে জবের জন্য খুব দ্রুত প্রিপেয়ার করে ফেলতে পারবেন। এবং জাভাস্ক্রিপ্ট শিখতে মোটামুটি আপনার অনেক বেশি মজা হবে, কারণ আপনি যেই জিনিসটা করবেন সেটা আপনার সামনেই আউটপুট আপনার চোখের সামনে দেখতে পারবেন, যেটা আপনাকে অনেক বেশি এক্সাইটিং করে তুলবে জাভাস্ক্রিপ্টের আরও ডেপথে যাওয়ার জন্য। তৃতীয়ত হচ্ছে বর্তমান বিশ্ববাজারে আপনি যদি দেখেন, জাভাস্ক্রিপ্ট কিন্তু হাইলি পেইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি জাভাস্ক্রিপ্ট শিখলে মোটামুটি আপনার জব সেক্টর বা জব এরিয়া অনেক ব্রডেড, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট যেহেতু আপনি শিখে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটাই ডেভেলপ করতে পারবেন, যে কোনো একটা স্ট্যাক যদি আপনি ফলো করেন, যেমন মার্ন বা মেন স্ট্যাক, যে কোনো একটা স্ট্যাক যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে পুরোপুরি একটা ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে যেতে পারবেন। মেইন রিজন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অনেক বেশি সহজ, এটা আপনি শুরু করতে পারবেন এবং জাভাস্ক্রিপ্ট হাইলি পেইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমার মনে হয় জাভাস্ক্রিপ্ট অবশ্যই শেখা উচিত। এবং আপনি যদি ডেভেলপমেন্ট সাইডে যান, কোনো না কোনো এক সময় আপনার দেখবেন যে জাভাস্ক্রিপ্ট চলেই আসবে। আর যদি সেটা হয় ওয়েব ডেভেলপমেন্ট, তো সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট তো আপনার মাস্ট লাগবেই। এরপরে আমাদের মাঝে যেই কোশ্চেনটা চলে আসে সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আগে থেকে কী কী জানা লাগবে। তো আমাদের এই জাভাস্ক্রিপ্টের ক্র্যাশ কোর্সের ভিডিওটা আসলে দুইটা পার্টে হবে। প্রথম পার্টে আমরা তো একটু আগে দেখলাম যে প্রথম পার্টে আমরা আসলে HTML বা এগুলোর সাথে কোনো প্রজেক্টের সাথে জাভাস্ক্রিপ্টকে আমরা ইন্টিগ্রেট করব না। আমরা শুধু জাভাস্ক্রিপ্ট আমাদের কোড এডিটরে রান করে আমরা জাভাস্ক্রিপ্টের বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করব। তো এটার জন্য আপনার মোটামুটি আগে থেকে কিছুই জানা লাগবে না, আপনি একদম শুরু থেকে জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করে দিতে পারেন। তবে অবশ্যই আমি রেকমেন্ডেড করব, যেহেতু এর পরের পার্টটাতেই আমরা HTML এবং CSS ওয়ালা যেই জিনিসগুলো শিখছি এটার সাথে জাভাস্ক্রিপ্টকে ইন্টিগ্রেট করে আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করব, যেখানে ডাইনামিক কিছু ফাংশনালিটি থাকবে, ডাইনামিক কাজ করা যাবে। তো অবশ্যই আপনি HTML এবং CSS এই দুইটা জিনিস দেখে আসবেন। তো এই দুইটার ব্যাপারেও আমি আগে অলরেডি ভিডিও বানাই রাখছি, আপনি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন খুঁজলেই পেয়ে যাবেন। তো মোটামুটি এই ভিডিওটা বা জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আপনি হচ্ছে HTML CSS এই দুইটা ভিডিও আগে থেকে দেখে আসতে পারেন, বা এই ভিডিওতে যদিও আমাদের ওইটা লাগবে না। 3 নাম্বার জিনিস আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য আমাদের এনভায়রনমেন্ট সেটআপ বা কী লাগবে। তো এটার জন্য আপনাকে অবশ্যই গুগলে চলে যেতে হবে। আপনি গুগলে যাবেন, এরপরেই যেই জিনিসটা আমাদের জানা দরকার বা আমরা জানবো সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য আমাদের এনভায়রনমেন্ট সেটআপটা কী। তো আমরা যেরকম ম্যাথ বা আমরা কোনো ভাষা যদি কোথাও লিখি আমাদের খাতায়, তখন আমাদের খাতাটার দরকার হয়, রাইট?
খাতা কলম এগুলো দরকার হয়। তো আমরা কোড লেখার জন্য আমাদের কোড এডিটর ব্যবহার করব এবং জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমাদের একটা রান টাইম লাগবে, ঠিক আছে, যেটা জাভাস্ক্রিপ্টকে আমাদের ব্রাউজারের বাইরে অর্থাৎ আমাদের মেশিনে আমাদের কম্পিউটারে জাভাস্ক্রিপ্টকে রান করবে। যেরকম আমরা জানি পাইথন যদি আপনি শিখেন, পাইথনের জন্য আপনার পাইথন ইনস্টল করতে হয়, রাইট? তো সেরকম একটা জিনিস আমরা জাভাস্ক্রিপ্টের জন্যও লাগবে। তো এর জন্য আমি যদি শুধু গুগলে যাই, গুগলে গিয়ে এখানে যদি আমি সার্চ দিই যে নোড.জেএস, একটু আগে যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, নোড.জেএস লিখে যদি আপনি সার্চ দেন তাহলে চলে আসবেন এই নোড.জেএসের অফিসিয়ালি ওয়েবসাইটে। এখানে আসার পর আপনি হচ্ছে চাইলে কারেন্ট, এটা হচ্ছে লেটেস্ট ফিচার্স আছে, এটাও ডাউনলোড করতে পারেন বা এটাও ডাউনলোড করতে পারেন। তো এলটিএস এটা ওরা বলতেছে রিকমেন্ডেড ফর মোস্ট ইউজার্স। তো আপনি এটা ডাউনলোড করে নেবেন। এটাতে জাস্ট যদি আপনি একটা ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এটা এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনি জাস্ট এটা ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে তাই করতেছি না। তো নোড.জেএসটা আপনি ইনস্টল করে নেওয়ার পর এরপর হচ্ছে আপনি জাস্ট এটা চেক করবেন আপনার ওয়েবসাইটে যে এইটা ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে কিনা। তো সেটা চেক করার জন্য আপনি শুধু আপনার টার্মিনাল ওপেন করবেন। আপনার টার্মিনালটা ওপেন করবে, এখানে লিখবেন নোড-ভি। নোড-ভি লেখার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভার্সন 18.12 বা এরকম কিছু একটা আসছে। তো এইটা আসলে মানে নোড আমাদের কম্পিউটারে মোটামুটি ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে এবং কাজ করতেছে। এখন আমরা এই নোডের সাহায্যে জাভাস্ক্রিপ্টকে রান করাইতে পারবো। তো একটু আগে আমি নোড.জেএস নিয়ে বলতেছিলাম যে নোড.জেএস জাভাস্ক্রিপ্টকে অনেক বেশি পাওয়ারফুল করে ফেলছে। এইটা কি করতেছে, আপনার জাভাস্ক্রিপ্টকে ব্রাউজারের বাইরেও আপনার মেশিনে রান করাইতে সাহায্য করতেছে। তো নোড.জেএস কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা জাস্ট একটা রান টাইম, ঠিক আছে। তো এরপর আমরা মোটামুটি হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের যেই মেইন জিনিস, আমরা কোড লেখা শুরু করব আমাদের কোড এডিটরে। তো কোড এডিটরের জন্য আমি ব্যবহার করব হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আপনাদের ক্ষেত্রে যেটা আপনাদের পছন্দের কোড এডিটর আপনারা সেটা ব্যবহার করবেন। তো ভিজুয়াল স্টুডিও কোড আসলে কিভাবে ব্যবহার করবেন, এটা আমার ফার্স্ট ভিডিও HTML এর ওখানে দেখাইছিলাম। আপনি সেটা ওখান থেকে দেখে ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে ইনস্টল করবেন, সেট আপ করবেন, এক্সটেনশনগুলো কীভাবে আপনি ব্যবহার করবেন সেটা দেখে নিতে পারেন। তো ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। তো আমরা মোটামুটি VS কোডেই আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোডটা লেখা শুরু করব। তো আমরা বেসিক জাভাস্ক্রিপ্টে অর্থাৎ আজকের এই ভিডিওতে মূলত জাভাস্ক্রিপ্টের কোন কোন জিনিস শিখব সেইটা একটু দেখে নেওয়া যাক। তো এখানে আমরা শিখবো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল জিনিসটা কি, কিওয়ার্ড কি, ডাটা টাইপস কি, তারপর হচ্ছে পার্সিন্ট বা পার্স ফ্লোট এই জিনিসটা কীভাবে কাজ করে, ইফ এলস স্টেটমেন্ট কীভাবে দিতে হয়, সুইচ কেস আমরা দেখার চেষ্টা করব, অ্যারে অ্যান্ড অ্যারে মেথড সম্পর্কে আমরা কিছুটা জানবো এবং লুপ কিভাবে করতে হয়, ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ফাংশন কাজ করে, কিভাবে ফাংশনকে কল করে, এই জিনিসগুলো দেখবে। এবং সবার শেষে আমরা যা যা শিখব সেইগুলো দিয়ে আমরা কিছু সিম্পল প্রবলেম সলভিং করব যেগুলো রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে, ঠিক আছে। তো এইগুলো করার জন্য আমি যদি প্রথমে ভেরিয়েবল নিয়ে কথা বলি, তো ভেরিয়েবল জিনিসটা আসলে কি দেখেন, ভেরি অ্যান্ড অ্যাবল, ঠিক আছে, এই দুইটা মিলে হয় ভেরিয়েবল, অর্থাৎ যেটা কিছুটা ভ্যারি করে, রাইট। তো আমি যদি আপনাকে এভাবে বলি যে ভেরিয়েবল বলতে এমন কিছুকে বোঝানো হয়ে থাকে যার মান সময়ের সাথে সাথে বদলানো যায়, যার মান সময়ের সাথে সাথে বিভিন্নভাবে প্রভাবিত হয়। তো এই জিনিসটা হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে আমি তো জাস্ট এখানে সংজ্ঞায়িত করতেছি, না, এটা আমরা একদম রিয়েল কোডেও দেখব যে ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করে, কী স্টেপগুলো ফলো করে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়। তো প্রথমে জিনিসটা কি আমরা বুঝলাম যে ভেরিয়েবল এমন কিছুকে বোঝানো হয়ে থাকে যার মান সময়ের সাথে সাথে বদলানো যায় বা পরিবর্তিত হয়, ঠিক আছে। এবং এইটার জন্য এই ভেরিয়েবলটা আসলে মানে আমাদের কম্পিউটারে কোথায় থাকে, এটা হচ্ছে ভেরিয়েবল কম্পিউটারের নির্দিষ্ট একটা জায়গা বা আপনার মেমোরিতে এই মানটা সংরক্ষণ করে রাখে। তো এইটা দেখার জন্য মোটামুটি হচ্ছে আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। কোড এডিটরে আমরা আসছি, এখানে একটা ফাইল ওপেন করা আছে। তো এইখানে আমি জাস্ট কি করব, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ওপেন করে নিব। তো জাভাস্ক্রিপ্ট ফাইল ওপেন করার জন্য আমরা যেরকম HTML এর জন্য .html ফাইল, CSS এর জন্য .css এরকম ফাইল তৈরি করছি, জাভাস্ক্রিপ্টের জন্য আমরা .js অর্থাৎ জেতে জাভা, এসতে স্ক্রিপ্ট, দুইটা মিলে কি জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তো আমরা এখানে ধরেন তৈরি করে নিলাম যে app.js বা ধরে নিলাম আমি ইন্ডেক্স নাম দিলাম index.js। index.js নামে আমি একটা জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করলাম এবং সেটা এখানে ওপেন করলাম। এখন এইখানে আমরা কি করব, এইখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো একটু আগে আমি বলতেছিলাম যে জাভাস্ক্রিপ্ট কিন্তু আমাদের মেশিনে রান করে। তো রান করার জন্য আমরা কি ব্যবহার করব, এই যে টার্মিনাল, ঠিক আছে। তো এটা কীভাবে রান করে এই জিনিসটা আমরা দেখব। তো ভেরিয়েবল জিনিসটা কিভাবে ডিক্লেয়ার করে,
5টা জিনিস আপনার মাথায় রাখতে হবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে। প্রথমেই যে জিনিসটা, আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আপনাকে var এই কিওয়ার্ডটা দিতে হবে, এটা মাস্ট, ঠিক আছে। এটা যখন ES6 আসবে তখন আমরা লেট কনস্ট্যান্ট কিছু একটা দিব, বাট এখন আপাতত আপনি মনে রাখেন যে আপনাকে var দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ফার্স্ট অফ অল এই একটা জিনিস আপনাকে অবশ্যই লিখতে হবে ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে, তাহলে আপনার মানে আপনি যে কোড লিখতেছেন এখানে বুঝবে যে না এটা একটা ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, তো var লেখার পরে আপনি একটা ভেরিয়েবলের নাম দিতে পারবেন। আমি যদি আপনাকে অনেক আগের একটা উদাহরণ দিই, আমরা যখন আমরা যখন ম্যাথ করছি তখন কি করছি, আমরা লিখি না এরকম যে মনে করি x এর সমান সমান 0, তার মানে কি x এর ভ্যালুটা 0, রাইট। তো আমরা এরকম কিছু বলতে পারি যে একটা জিনিসের নাম এবং ভ্যালু থাকে, ঠিক আছে। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রেও আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার ভেরিয়েবলের নামটা কি হবে। ধরেন আমি যদি আপনাকে বলি যে রহিমের বয়স হচ্ছে 30 বছর, তাহলে আমি যদি বয়সের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, যে বয়সটাকে আমি যদি স্টোর করতে চাই, ঠিক আছে, বা ভেরিয়েবলে রাখতে চাই, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি যে এজ 30, এরকম করেই তো আমরা লিখি, রাইট। তো সেই ক্ষেত্রে আমরা তো var দিয়ে এটা ডিক্লেয়ার করলাম যে জাভাস্ক্রিপ্টের একটা কিওয়ার্ড ব্যবহার করে যেটা একটা ভেরিয়েবল হবে, এবং এই ভেরিয়েবলটার নাম কি হবে, এজ, ঠিক আছে। এজ অর্থাৎ আপনি প্রথমে দিবেন var, এরপরে দিবেন সেই ভেরিয়েবলটার নাম, ঠিক আছে। আমাদের 5টার ভেতরে 2টা জিনিস চলে গেল। এরপর আপনাকে একটা ইকুয়াল সাইন দিতে হবে, অর্থাৎ এই এজ সমান সমান আসলে কি এইটা এখানে বলে দিতে হবে। তো আমি এখানে আপাতত বলতেছি 30, ঠিক আছে। অর্থাৎ আপনি var লিখবেন, তারপরে ভেরিয়েবলটার নাম, এরপরে ইকুয়াল একটা সাইন দিবেন, তারপর আপনি একটা ভ্যালু দিবেন যে এই ভেরিয়েবলটার ভ্যালুটা কি, ঠিক আছে। তো ভ্যালু দেওয়ার পর আপনি জাস্ট কী করবেন, আমাদের 4টা জিনিস কিন্তু কমপ্লিট, var লিখছি, ভেরিয়েবলের নাম সমান সমান 3টা, আর তার ভ্যালু। তো এটা দিয়ে 4টা মোটামুটি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে কমপ্লিট। এবং তারপরে আমরা কি করছি, এখানে জাস্ট একটা সেমিকোলন দিয়ে দিব, ঠিক আছে। আমাদের মোটামুটি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। এখন এই যে জাভাস্ক্রিপ্টের একটা কোড বা একটা আমরা ভেরিয়েবল এক লাইন একটা লিখলাম, এটাকে যদি এক্সিকিউট করতে চাই বা আমি দেখতে চাই যে এটা ঠিক আছে কিনা, হ্যাঁ, এটার আউটপুট দেখার জন্য অনেকেই করে কি এখানে HTML ফাইল ওপেন করে HTML এর সাথে জাভাস্ক্রিপ্টকে লিঙ্ক আপ করে মানে ব্রাউজারের কনসোলে গিয়ে দেখে। তো আমরা ব্রাউজারের কনসোলে দেখব, বাট কিছুটা পরে। এখন আপাতত আমরা হচ্ছে জাস্ট আমাদের Node.js-কে ব্যবহার করে আমাদের এখানেই আমরা এটাকে রান করে ফেলবো, ঠিক আছে। তো সেটা করার জন্য আপনি জাভাস্ক্রিপ্টের কোড যদি আউটপুটটা দেখতে চান, সেই ক্ষেত্রে ব্যবহার করতে হয় console.log, ঠিক আছে। console.log এভাবে লিখবেন, লেখার পর প্যারেনথেসিস দিয়ে এটাকে কল করবেন, এবং এইটার ভেতরে যদি আপনি এখন এজকে বসায় দেন, তাহলে কি করবে, আমাদের Node.js যে রান টাইম আছে সে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট কোডটা রান করাতে হেল্প করবে, এবং এই এজটার ভ্যালুটা আমরা আমাদের কনসোলে দেখতে পারবো, ঠিক আছে। তো সেটা করার জন্য আমরা জাস্ট এখানে এসে লিখবো যে নোড, আমরা নোডকে বলে দিচ্ছি নোড ভাই তুমি রান করো কাকে, index.js ফাইলটাকে, ঠিক আছে। এইখানে একটা জিনিস মাথায় রাখবেন যে আমি কিন্তু এখানে আমার একদম নির্দিষ্ট পাথে আছি, ঠিক আছে। আপনি যদি অন্য পাথে যান তাহলে কিন্তু এই index.js এই ফাইলটার খুঁজে পাবে না, যেহেতু আমি এই ফোল্ডারে আসি বা এই পাথে আসি, এই জন্য নোড index.js লিখলে নোড কী করবে, এই index.js-কে রান করাই দিবে। তো আমি যদি এখন জাস্ট এখানে এন্টার দেই, এন্টার দিলে দেখেন এখানে 30 দেখাচ্ছে, ওকে। তো console.log করে আমরা জিনিসটা মোটামুটি বোঝার চেষ্টা করলাম। তো console.log জিনিসটা কি, আমি তো বললাম এটা আউটপুট দেখার জন্য, এটা আমরা অনেক বেশি ব্যবহার করব, এত বেশি ব্যবহার করব যে আপনি এমনিই বুঝে যাবেন জিনিসটা আসলে কী কাজের জন্য আসছে, এখন যদি আপনার কাছে কনফিউজিংও লাগে, ঠিক আছে। তো আমি এইবার খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলে নিই ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে, যেটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের মনে রাখার ক্ষেত্রে, ঠিক আছে। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আপনি অবশ্যই যেই 4টা জিনিস আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, আমি এখানে আপনাকে বলে দিচ্ছি কি কি ব্যবহার করতে পারবেন। আপনি লেটার ব্যবহার করতে পারবেন এ থেকে জেড পর্যন্ত, ছোট হাতের বড় হাতের সব কিছু, ঠিক আছে। এরপর আপনি যেটা ব্যবহার করতে পারবেন, আপনি নাম্বার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ যে কোনো নিউমেরিক ভ্যালু আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই সেটা আপনার হচ্ছে নাম্বার হইতে হবে। এরপর আপনি যেটা ব্যবহার করতে পারবেন, আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন, এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমি বলতেছি, মানে নামের ক্ষেত্রে, ঠিক আছে। তো আপনি আন্ডারস্কোর দিতে পারবেন, নাম্বার দিতে পারবেন, লেটার A to Z সব কিছু দিতে পারবেন, এবং আপনি $সাইন দিতে পারবেন। তো এই 4টা জিনিস দিয়ে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন, ঠিক আছে। তো এখন এই 4টা জিনিস দিয়ে তো ডিক্লেয়ার করতে পারবেন, এটা বুঝলাম, কিন্তু কি কি দিয়ে আপনি ডিক্লেয়ার করতে পারবেন না এই জিনিসটাও আমি হচ্ছে কিছুটা আপনাদেরকে বলার চেষ্টা করি, ঠিক আছে। তো সেটার জন্য দেখেন, আপনাকে প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি কোনো কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। কিওয়ার্ড জিনিসটা কি আমরা একটু পরেই দেখব।
তো কিওয়ার্ড হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিজেরাই কিছু তৈরি করে রাখছে, এটা একটু পরে আমরা দেখব যে কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন না এবং নাম্বার শুরুতেই ব্যবহার করা যাবে না। আমি এখানে আপনাকে বলছি যে নাম্বার ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে এজ 2 এটা দিতেই পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি এরকম 2 এজ দিতে পারবেন না, ঠিক আছে? দেখেন আমাকে লাল বাতি জ্বালাই দিছে, ওকে? তো নাম্বার শুরুতে দিতে পারবেন না এবং আপনি এখানে স্পেস দিতে পারবেন না। স্পেস বলতে কি, ধরেন আপনি লিখতে চাইলেন যে রহিম স্পেস দিয়ে এজ, তাহলে কিন্তু হবে না, এভাবে লিখতে পারবেন না। এর ভেতরে আপনি কি করতে পারেন, একটা আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। এখন এটা মোটামুটি ভ্যালিড, ঠিক আছে? তো এই কয়েকটা জিনিস আমরা বুঝলাম। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, জাভাস্ক্রিপ্ট কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনি যে এখানে এজ লিখছেন কনসোল লগে, যে আপনি এখানে দেখতে চাচ্ছেন এই এজের ভ্যালুটাকে, তো এখানে কিন্তু আপনাকে এজই লিখতে হবে। আপনি যদি এখানে এসে এরকম করে এজ লিখে দেন, এখন যদি আপনি এখানে রান করেন, তাহলে কিন্তু আপনাকে এরর দিয়ে দিবে, বলতেছে এজ ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ এই এজকে সে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? তো একদম কেস সেন্সিটিভ হওয়ার জন্য আপনাকে সেম টু সেম এইজই দিতে হবে, ওকে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা মোটামুটি এই জিনিসটা বুঝে ফেলছি যে কিভাবে এই জিনিসটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে আমি এখানে একটা ফাইল ওপেন করি redmi.md নামে, ঠিক আছে? এটার ভেতরে আমি এই জিনিসগুলো লিখে দিচ্ছি, ওকে? এটা আমি গিটহাবে পুশ করে দিব যে আপনি ভেরিয়েবল লেখার জন্য যা যা ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এই জিনিসটা মোটামুটি ভেরিয়েবল, এই জিনিসটা মোটামুটি বুঝে গেছি। এখন আপনি চাইলে কিন্তু এখানে খুব সহজে ক্যামেল কেস ব্যবহার করতে পারেন, অর্থাৎ এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করেন যে রহিম এরপর দিয়ে আপনি এজ, এরকম করে ক্যামেল কেস উটের মতো আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো কখনোই স্পেস দিবেন না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কিওয়ার্ড। তো জাভাস্ক্রিপ্ট আসলে কিওয়ার্ড জিনিসটা বলতে কি বোঝায়, যে জাভাস্ক্রিপ্ট আপনার জন্য সে অনেক ভালো, আপনার জন্য অনেক কিছু জিনিস সে অলরেডি তৈরি করে রাখছে, এইগুলোকেই বলে রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ড, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি একটু আগে বললাম যে আপনি ভেরিয়েবলের নামের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তো এই কিওয়ার্ডগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার করব, এগুলো আসলে মুখস্থ করার কিছু নেই, আপনারা দেখে হয়তো ভাবতে পারেন যে এগুলো আমাদের মুখস্থ করতে হবে, বাট মুখস্থ করার কিছু নেই, এগুলো আমরা ব্যবহার করতে করতে এগুলোর ব্যবহার বুঝে যাব, যে ব্রেক কীভাবে কাজ করে, কেস কি, ক্যাচ কি, ঠিক আছে? ট্রাই কি, থ্রো কি, দিস কিওয়ার্ডটা কি, সুইচ কিওয়ার্ড কীভাবে কাজ করে, ইফ কি, হ্যাঁ? তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা কিওয়ার্ড বলতে কি বুঝলাম, যে জাভাস্ক্রিপ্ট আপনার জন্য অলরেডি কিছু জিনিস বিল্ট ইন করে রাখছে, ঠিক আছে? যেগুলো আপনার করতে হবে না, আপনি যদি এই কিওয়ার্ডটা ব্যবহার করেন তারা বুঝে নেবে যে আপনি এটা করতে চাচ্ছেন। তো দেখেন এখানে কিন্তু এই যে var নামে একটা কিওয়ার্ড আছে, আপনি দেখতে পাচ্ছেন, একটু আগে আমরা var ডিক্লেয়ার করলাম, তার মানে জাভাস্ক্রিপ্ট তারা বলে দিছে তুমি যদি var ডিক্লেয়ার করো আমি বুঝবো যে এটা ভেরিয়েবল লিখতে চাচ্ছ, ঠিক আছে? ওকে, তো এখন এই জিনিসটা মোটামুটি হচ্ছে আমরা বুঝে ফেলতে পারছি যে কিওয়ার্ড জিনিসটা কি, ঠিক আছে? তো এরপরে যেই জিনিসটা হচ্ছে আমরা মূলত শিখব সেটা হচ্ছে যে ডাটা টাইপস, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টে মোটামুটি অনেক ধরনের ডেটা টাইপস আছে। এখানে যদি আমি বলি যে বুলিয়ান, নাম্বার, স্ট্রিং, নাল, আনডিফাইন, ঠিক আছে? তো এই জিনিসগুলো কি, ডাটা টাইপটা কি, যে একটা ডাটা আমি যে এখানে এই আমাদের এই কোডে এখানে যে আমি এজটা লিখলাম, এই যে 30, এটার ডাটা টাইপটা কি আসলে, এটা কি স্ট্রিং, এটা কি নাম্বার টাইপ, না এটা কি টাইপ, এই জিনিসটাও আমরা চেক করার জন্য আসলে ডাটা টাইপটা আসছে, বা এটা আমরা চেক করতে পারি খুব সহজে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টে মূলত কয়েক ধরনের ডেটা টাইপস আছে, তার ভেতরে আমি তো একটু আগেই যেটা আপনাদেরকে বললাম যে বুলিয়ান, নাম্বার, স্ট্রিং, আনডিফাইন, নাল। তো এইখানে বুলিয়ান, নাম্বার এবং স্ট্রিং, আমি নাম্বার নিয়ে যখনই আপনি নাম্বারটা দেখতেছেন আপনার মনের মধ্যে হয়তো এটা চলে আসছে যে নাম্বার, এইখানে যে আমরা ডিক্লেয়ার করছি এটা কিন্তু নাম্বার ডেটা টাইপ, ঠিক আছে? আপনি যদি ডেটা টাইপ চেক করতে চান কোনো কিছুর, এখানে হচ্ছে আপনি এজ লেখেন, আবার আপনি যদি কোনো কিছুর ডেটা টাইপ চেক করতে চান, ঠিক আছে? তো সেইটা চেক করার জন্য আপনাকে জাস্ট কী করতে হবে, একটু আগে আমরা রিজার্ভ কিওয়ার্ড দেখতেছিলাম, দেখেন এখানে একটা ছিল টাইপ অফ, এই টাইপ অফ ওয়ার্ডটা দিয়ে আপনি চাইলে কোনো একটা স্পেসিফিক ডাটার টাইপটা চেক করতে পারেন, ঠিক আছে? তো সেটা চেক করার জন্য আপনাকে জাস্ট এভাবে লিখতে হবে যে টাইপ অফ দিয়ে একটি স্পেস দিবেন, তারপরে যেটার ডাটা টাইপ চেক করতে চাচ্ছেন সেটা লিখবেন। আমি এই এজ ভেরিয়েবলের ডাটা টাইপটা চেক করতে চাচ্ছি। এখন যদি আমি আমার কনসোলে আসি, জাস্ট একটা আপেরাতে ক্লিক করলাম, নোড index.js এখানে দিলাম, দেখেন এই বলতেছি কি, এটা একটা নাম্বার, অর্থাৎ এটা একটা নাম্বার ডেটা টাইপ। এখন এখানে একটা জিনিস দেখেন, নাম্বার ডেটা টাইপ মোটামুটি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এখানে আমরা নাম্বার লিখছি। স্ট্রিং জিনিসটা কি, স্ট্রিং হচ্ছে এই যে এরকম ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন,
এই কোটেশনের ভেতরে যাই থাকে সেটাকে স্ট্রিং ধরা হয়। ঠিক আছে, আপনি যদি এখানে নাম্বার লেখেন, এরপর যদি এখানে দেন, ঠিক আছে, এখন যদি দেন দেখেন এটা কিন্তু স্ট্রিং বলতেছে। আমরা যদিও এখানে নাম্বার লিখছি, কিন্তু এই যে আপনার কোটেশন আছে, এই কোটেশন থাকার কারণে এটাকে মূলত স্ট্রিং বলে। স্ট্রিংয়ের ভেতরে আপনি চাইলে এরকম টেক্সট লিখতে পারেন, হাবিজাবি যা খুশি লিখতে পারেন। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আপনি চাইলে এর ভেতরে কিন্তু স্পেস দিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই, যে হিরো আলম এরকম কিছু আপনি লিখতে পারেন। ঠিক আছে, এখন যদি আপনি এটা চেক করেন দেখবেন যে কি এটা স্ট্রিং। এবং অবশ্যই এরকম কিছু করা যাবে না যে আপনি এখানে ফার্স্ট কোটেশন দিয়ে শুরু করলেন, এখানে আপনি ডাবল কোটেশন দিয়ে শেষ করলেন, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আপনি ফার্স্ট কোটেশন দিলে এখানেও ফার্স্ট কোটেশন দিয়ে শেষ করতে হবে। সেকেন্ড কোটেশন দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে সেকেন্ড কোটেশন দিয়ে শেষ করতে হবে। দুইটা যে কোনো একটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এরপর আমরা কোনো একটা সময় গিয়ে টেমপ্লেট স্ট্রিংটা সম্পর্কেও কিছুটা জানার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা মোটামুটি স্ট্রিং ডেটা টাইপটাও বুঝে গেছি যে আমরা টেক্সট বা লেটার যদি কিছু একটা লিখি সেটা যদি কোটেশনের মাঝখানে থাকে সেটাকে আমরা স্ট্রিং বলি। ঠিক আছে, আচ্ছা, এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি বুলিয়ান। বুলিয়ান কি হয় এটা নয়তো ওটা, বা ধরেন এরকম হয় সত্য নয়তো মিথ্যা। ঠিক আছে, একটা জিনিস সত্য না হলে কিন্তু ডেফিনেটলি সেটা মিথ্যা হবে, 3 নাম্বার পজিশনে যাওয়ার কোনো যৌক্তিকতা নাই। তো সেটার ক্ষেত্রে আপনি যদি বুলিয়ান ডেটা টাইপ এখানে ডিক্লেয়ার করতে চান, বা আপনি এখানে দেন আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলেন যে var স্ট্যাটাস ইকুয়াল আমি দিলাম হচ্ছে ট্রু অথবা ফলস। এই জিনিসটা দ্বারাই আসলে বুলিয়ান ডেটা টাইপটা বোঝায়, হয় ট্রু নয়তো ফলস। ঠিক আছে, তো এই স্ট্যাটাসটাকে যদি এখন আপনি এখানে চেক করেন, এখানে এজের বদলে যদি স্ট্যাটাসটা দেন, এখন যদি আপনি এখানে করেন দেখেন এটাকে বলতেছে কি বুলিয়ান। অর্থাৎ কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা কিছুর ভ্যালু যখন ট্রু অথবা ফলস হয়, আমরা ট্রু ফলস অনেক সময় আমাদের ডিক্লেয়ার করার দরকার হতে পারে যে না এটা ট্রু এটা ফলস। তো এই ট্রু ফলসের জন্য এই ডেটা টাইপটাকে আমরা কি বলতেছি, বুলিয়ান ডেটা টাইপ। ঠিক আছে, এছাড়াও আপনি নাল আনডিফাইন এই জিনিসগুলোও নিয়েও একটু রিসার্চ করবেন। ঠিক আছে, তো আমাদের ম্যাক্সিমাম কাজে আমাদের লাগবে হচ্ছে ট্রু এবং ফলস, বা ধরেন এই যে স্ট্রিং, নাম্বার, তারপরে হচ্ছে অবজেক্ট, এই ডেটা টাইপগুলো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা মোটামুটি ডেটা টাইপ নিয়ে মোটামুটি ভালোই কথাবার্তা বলছি। এরপরও যদি আপনার আরও কিছু জানা লাগে আপনি জাস্ট গুগল অথবা চ্যাটজিপিটিতে গিয়ে একটু এক্সপ্লেইন বা ডিটেইলি জানার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এরপর যে জিনিসটা আমাদের কাছে চলে আসে সেটা হচ্ছে যে পার্স ফ্লোট অথবা পার্সেন্ট। এই দুইটা জিনিস আমাদের একটু বেসিক নলেজ থাকা দরকার। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্স ফ্লোট এবং পার্সেন্টের এক্সাম্পল আসলে দেওয়া আছে। তো আমরা এই জিনিসটা হচ্ছে মোটামুটি আমাদের কোডে চলে যাই, সেখানেই দেখতে সুবিধা হবে। ঠিক আছে, তো আগের যে কোডগুলো ছিল এটাকে জাস্ট আমি কনসোল লক করে রাখতেছি, মানে কমেন্ট করে রাখতেছি। কমেন্ট মানে কি হচ্ছে যে এইটা এখানে লেখা থাকবে বাট এই কোডটা এক্সিকিউট হবে না। ঠিক আছে, আমরা HTML এবং CSS এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম। ওকে, তো পার্স ফ্লোট এবং পার্সেন্ট জিনিসটা কি, পার্স ইন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা একদম পূর্ণ সংখ্যা নেয়। হ্যাঁ, পূর্ণ সংখ্যা মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 এইগুলো নিবে সে। ঠিক আছে, বা ধরেন 11 12 এরকম একটা পূর্ণ সংখ্যা নেবে। কিন্তু পার্সেন্ট কখনোই আপনার 16.10 বা দশমিক যে সংখ্যাগুলো আপনার 15.6 8 10 এরকম সংখ্যাগুলো নিবে না। কিন্তু এই দশমিক সংখ্যাগুলো নেওয়ার জন্য যেই জিনিসটা থাকে জাভাস্ক্রিপ্টে সেটাকে বলে পার্স ফ্লোট। ওকে, তো এই জিনিসগুলো কি আসলে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে যদি আমি লিখি যে num1, ঠিক আছে, num1 ইকুয়াল আমি দিলাম হচ্ছে 30। ঠিক আছে, এখন এটা আমরা হচ্ছে ধরেন আমি এটাকে 30 না বলে 30.555 এরকম কিছু একটা বললাম। এখন এটাকে আমি কনসোল লক করে দেখতে চাচ্ছি আমাদের কনসোলে। ঠিক আছে, নোট ভাইয়ের সাহায্যে দেখতে চাচ্ছি কনসোলে যে নাম্বার 1কে তুমি কনসোল লক করো। কনসোল লক করে সে কি দেখাবে, এই যে 30.555 যেটা লিখছি এটাই দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে বলে যে কনসোল লক তুমি করবা, ঠিক আছে, কিন্তু পার্স ইন্ট করবা এবং কাকে, এই নাম্বার 1কে, অর্থাৎ পার্সেন্ট করে আপনাকে একটা প্যারেন্থেসিস দিয়ে পার্সেন্টটাকে কল করতে হবে, যেটা এটা একটা বিল্ট ইন ফাংশন, এটাকে কল বলে। তো এটাকে কল করে তার ভেতরে আপনি হচ্ছে নাম্বার 1 এটাকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখন যদি আপনি এখানে কনসোল করেন দেখেন আপনি 30 দেখতে পাচ্ছেন, অর্থাৎ 30-এর পরে যেই 5 5 5 যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু আসে নাই। ঠিক আছে, তো এরকম আপনার যদি কোনো কেস লাগে তখন এটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, এই ক্ষেত্রে চলে আসে আমাদের পার্স ফ্লোট জিনিসটা। আপনি যদি দশমিক সংখ্যা রাখতে চান বা দশমিক সংখ্যা নিতে চান সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, পার্স ফ্লোট ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখানে পার্স ইন্টের পরিবর্তে পার্স ফ্লোট। ওকে,
তো এখন যদি আপনি এখানে এটা দেন, দেখেন এখানে দেখা যাবে যে 30.555। আপনি চাইলে নির্দিষ্ট কোনো একটা সংখ্যাও নিতে পারেন, যে 30-এর পরে শুধু আমি 2 ঘর নিব, তারপরে নিব না। এটাও আমরা একটা সময় শিখবো যে টু ফিক্স দিয়ে আপনি কিভাবে করতে পারবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা দেখব। তো আমরা মোটামুটি বুঝছি, কারণ এগুলোর একটা রিয়েল কেস যদি একটা এক্সাম্পল দিই, ধরুন আপনার একটা ই-কমার্স সাইট, সেখানে অনেক বেশি মানে প্রোডাক্ট অনেকেই কিনতেছে। তো সেই ক্ষেত্রে যদি আসলে আপনি পার্স ইন বা পার্স ফ্লোটের অনেক দরকার হয় আর কি, ঠিক আছে। ধরেন আপনি একটা আপনার এখানে একটা ভেরিয়েবল আছে, নাম্বার 1 ইকুয়াল হচ্ছে ধরলাম 30.5 এবং কনস্ট্যান্ট নাম্বার 2 ইকুয়াল 15.8 বা এরকম কিছু একটা আছে, ঠিক আছে। এখন এই দুইটার আপনি যোগ করতে চাচ্ছেন। তো জাভাস্ক্রিপ্টে যোগ করার ক্ষেত্রে আপনি শুধু এরকম করে লিখতে পারেন যে console.log নাম্বার 1 যোগ নাম্বার 2, তাহলে আপনাকে কি দেখাবে? এই দুইটা সংখ্যার ডিরেক্টলি যোগফল দেখাবে, যে 46.3। এখন আপনি এই 3টাকে যদি বাদ দিতে চান, সেই ক্ষেত্রে এটাকে কিসের ভেতরে রাখবেন? পার্স ইন্টের ভেতরে। বাই ডিফল্ট এটা পার্স ফ্লোট থাকে, তো এমনিতে হচ্ছে পার্স ইন্ট যদি আপনি করতে চান, যে দশমিক যদি না নিতে চান, সেক্ষেত্রে আপনি শুধু এরকম করে পার্স ইন্টের ভেতরে রেখে দিবেন। এখন এই কাজটা কিন্তু আপনি আরেকটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করতে পারেন, অর্থাৎ এখানে আপনি আচ্ছা এখানে আমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে ফেলছি, এটা আপাতত আমরা কি ডিক্লেয়ার করব? var, ঠিক আছে, var ডিক্লেয়ার করব। ওকে, কনস্ট্যান্ট এই জিনিসটা কি, এটা হচ্ছে আমরা আরও পরে শিখবো, যখন নেক্সট পার্ট 2তে যখন আমরা ES6 ব্যবহার করব, তখন মডার্ন জাভাস্ক্রিপ্টটা শিখবো আর কি, ঠিক আছে। তো আমি var নাম্বার 1 var নাম্বার 2 এটা দিলাম। দেওয়ার পরে এই দুইটাকে আমি যোগ করে আরেকটা ভেরিয়েবলের ভেতরে রাখতে চাচ্ছি, সেটা কি ধরলাম, সেটার নাম হচ্ছে সাম ইকুয়াল নাম্বার 1 প্লাস নাম্বার 2, ঠিক আছে। এই নাম্বার 1 প্লাস নাম্বার 2, এখন যদি আমি এই সামকে কনসোল লক করি, এইটাকে কনসোল লক করা বাদ দিয়ে আমি কিন্তু এই দুইটার যোগফলই পাবো, ঠিক আছে। আমি কি পাবো? এই দুইটার যোগফলে দেখেন পাচ্ছি, ঠিক আছে। আপনি যদি পার্স ইন্ট করতে চান বা পার্স ফ্লোট করতে চান, তাহলে এখানেই কিন্তু করে ফেলতে পারেন। এটাকে জাস্ট কাট করে নিলাম, আমি পার্স ইন্ট কল করলাম, তার ভেতরে এটাকে দিয়ে দিলাম, অর্থাৎ এই দুইটা ভেরিয়েবল যোগ হয়ে এই ভেরিয়েবলের ভেতরে আছে। এই ভেরিয়েবলটাকে আমরা কনসোল লক করছি, তার মানে আমরা এই দুইটা ভেরিয়েবলেরকেই মূলত কনসোল লগের রেজাল্টটা দেখতে পাচ্ছি। এখন যদি আমি এখানে কনসোল লক করি, তাহলে দেখেন 46 দেখা যাচ্ছে, ঠিক আছে। তো সেমভাবে আপনি চাইলে মাইনাস করতে পারেন, আপনি চাইলে ডিভাইডেড করতে পারেন, আপনি চাইলে মাল্টিপ্লাই করতে পারেন, ঠিক আছে। মাল্টিপ্লাই করার জন্য এরকম একটা সিম্বল ব্যবহার করলেই হবে। এইখানে একটা কোশ্চেন আপনাদের কাছে চলে আসে যে আসলে পার্সেন্টের ইউজ কেসটা কখন আমাদের বেশি লাগে। ধরেন এবার আমি আপনাকে একটা রিয়েল কেস এক্সাম্পল দিই, যে এইখানে এই 30টা, এটা যখন দুইটা নাম্বারের আপনি যোগ করতেছিলেন, তখন তো কোনো সমস্যা করতেছিল না, ঠিক আছে। তখন কিন্তু কোনো সমস্যা করতেছিল না আপনি যখন দুইটা নাম্বারে যোগ করতেছিলেন, ওকে। তো এই দুইটা নাম্বারে যোগ করার ক্ষেত্রে সমস্যা করতেছিলেন, কিন্তু ধরেন কোনো কারণে আপনার এই 30টা নাম্বার ঠিক আছে, বাট এটা একটা স্ট্রিং ডেটা টাইপ, ঠিক আছে, এটা একটা স্ট্রিং ডেটা টাইপ। এখন যদি আপনি কনসোলে গিয়ে দেখতে চান, তাহলে কি আসবে? দেখেন 30.51518 এরকম চলে আসছে। তো আপনি আসলে কি হয়েছে, যে এখানে এই 30-এর পরে আপনার 30-এর পরে জাস্ট এটাকে নিয়ে গিয়ে বসাই দিছে, অর্থাৎ নাম্বার আর আপনি স্ট্রিং যখন যোগ করবেন, তখন এরকম একটা ইস্যু ফেস করবেন। তো এই ইস্যুটা ফেস করার জন্য আপনি কি করতে পারেন, এটাই স্ট্রিং আছে না, এইটাকে আপনি নাম্বারে কনভার্ট করে ফেলতে পারেন। তো নাম্বারে কনভার্ট করার জন্য আপনার কি করতে হবে? পার্সেন্টটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এইটাকে যদি নাম্বারে কনভার্ট করতে চান, এখানে আপনি জাস্ট এসে বলে দিবেন যে পার্স ইন্ট নাম্বার 1, তাহলে কি হবে? এই স্ট্রিং থেকে সে এই ভেরিয়েবলটাকে নাম্বার 1-এ কনভার্ট করবে, মানে আপনার নাম্বারে কনভার্ট করবে। নাম্বারে কনভার্ট করার পর আর এরকম যোগ হবে না, তখন মোটামুটি ঠিকঠাক থাকবে আর কি। এখন দেখেন 45.8 এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে আমরা একটা ইস্যু আছে, দেখেন আমি সুন্দর একটা জিনিস এখানে, যদি আমি এটাকে জাস্ট কনসোল লক করি আগে, ঠিক আছে। ধরেন এটাকে আমি বাদ দিলাম, এটাকে আপাতত নাই, জাস্ট আমি ডিরেক্টলি এটাকে কনসোল লক করলাম, দেখি আমরা এখানে কি পাই, ঠিক আছে। এখানে দেখেন 30 দেখাচ্ছে, কিন্তু অর্থাৎ এই 5টা কিন্তু বাদ দিয়ে দিছে, বিকজ অফ আমরা পার্সেন্ট ব্যবহার করতেছি, রাইট। এবং সেটাকে নাম্বারে কনভার্ট করে ফেলছে, এখানে দেখেন নাম্বারে কনভার্ট করে ফেলছে, ঠিক আছে। আপনি এটা স্ট্রিংয়ে লিখছিলেন, রাইট, যখন আপনি যোগ করতেছিলেন তখন আপনার যোগফলটা এরকম আসছিল। তো
যদি আপনার ইউজ কেসে এরকম থাকে সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। কিন্তু যদি আবার এখানে লেটার থাকে তখন কিন্তু এটা আপনি করতে পারবেন না, কারণ এটা তো আসলে কোনো নাম্বার না, সে নাম্বারে কীভাবে কনভার্ট করবে, ঠিক আছে। তো এখন যদি আপনি এসে এখানে চালাইতে চান এভাবে, দেখেন এখানে নান দেখাচ্ছে, নট এ নাম্বার, ওকে। তো এরকম কেস হইলে কিন্তু হবে না। এখানে যদি নাম্বার থাকে সেই ক্ষেত্রে এটা যদি স্ট্রিং থাকে আপনি তাকে নাম্বারে কনভার্ট করতে পারবেন। সেটা যদি আপনি শুধু পূর্ণ সংখ্যা চান পার্সেন্ট, অথবা যদি আপনি দশমিক সংখ্যা চান পার্স ফ্লোট ব্যবহার করবেন। তো আপনারা মোটামুটি এই ধরনের আরও কিছু ম্যাথমেটিক্যাল আপনারা কাজ করবেন, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে। এগুলো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই জিনিসগুলো আপনাদের মনে থাকবে এবং এটা তত বেশি ইফেক্টিভ লার্নিং হবে, ঠিক আছে। তো এটা করার পর আমরা হচ্ছে এরপরে চলে যাই। এরপরে কি আছে, খুব মজার একটা জিনিস, সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। দেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনি এই জিনিসটা অনেক অনেক বেশি ব্যবহার করবেন, ঠিক আছে। তো এখানে ইফ এলস এটা বলতে আসলে কি বোঝায়, এটা যদি আপনি বাংলা করেন, ইফ মানে কি যদি, রাইট, যদি এইটা হয় তাহলে এটা হবে, নয়তো এটা হবে, এরকম একটা ব্যাপার ইফ এলস স্টেটমেন্ট। আমি এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। দেখেন এখানে ধরি নায়ক ইকুয়াল হিরো আলম লেখা আছে, আপনি এটা জাস্ট পড়েন, এরপর আমরা কোডে দেখব প্র্যাকটিক্যালি, সমস্যা নাই, ওকে। তো এই ধরিটাকে আপনি ভার হিসেবে চিন্তা করেন, যে ভেরিয়েবল নায়ক যার নাম হচ্ছে কি হিরো আলম, ওকে। এখন আপনি আপনার কোডে অনেক সময় দরকার হইতে পারে যে ভাই ওর বয়স যদি 70-এর ওপর হয় বা ওর বয়স যদি 70 হয় তাহলে ও হচ্ছে একটা বুড়ো মানুষ, আর যদি ওর বয়স 30 হয় তাহলে ও মোটামুটি একটা যুবক, ঠিক আছে। তো এরকম অনেক কেস আপনার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে থাকতে পারে, ঠিক আছে, আপনার লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, আমরা ব্যবহার করব ইফ এলস স্টেটমেন্ট। তো এখানে দেখেন আমি সুন্দর করে একটু দেওয়ার চেষ্টা করছি যে নায়ক, ধরি নায়ক হিরো আলম, যদি নায়ক ইকুয়াল ইকুয়াল, অর্থাৎ এই নায়ক ইকুয়াল ইকুয়াল যদি হিরো আলম হয় তাইলে দেখাও। এই দেখাও মানে কি, ধরেন আপনি চিন্তা করতে পারেন কনসোল লগের মতো করে। তো কনসোল লগ করবে কি, মারবো বগুড়ায়, লাশ পড়বে মাগুরায়, ঠিক আছে। যদি না হলে যদি, ঠিক আছে, অর্থাৎ এলস ইফ, তো যদি এখানে আবার আমরা চেক করতেছি যে এই নায়ক সমান সমান যদি মিঠুন হয়, এখানে তো নায়ক সমান সমান হিরো আলম আমরা দেখছি, বাট এটা যদি কোনো কারণে মিঠুন হইতো তাহলে আমরা কনসোল লগে দেখতে পারতাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, ঠিক আছে। আর যদি এই দুইটার কোনোটাই না হয়, এই দুইটার কোনোটাই না, অর্থাৎ হিরো আলমও যদি না হয় মিঠুনও না হয়, অন্য কিছু যদি হয়, তাহলে আপনার কনসোলে মোটামুটি দেখাবে যে মারামারি করা একদম উচিত না, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা মোটামুটি আমাদের কোডে একটু দেখার চেষ্টা করি। এটাকে জাস্ট আমি একটু কমেন্ট করে রাখতেছি, এটাকে কমেন্ট করে রাখলাম। রাখার পর আমরা নিচের দিকে আসি, আসার পর এখানে হচ্ছে আমরা লিখে ফেলি। অনেক আগে কিওয়ার্ডের ভেতরে দেখছিলাম, কিন্তু আমাদের আসলে ইফ নামে একটা কিওয়ার্ড আছে, ঠিক আছে। তো আমরা এখানে একটা ভেরিয়েবল দিচ্ছি, ভেরিয়েবল হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে নেম ইকুয়াল আমি দিয়ে দিলাম হচ্ছে হিরো আলম, ওকে। এরকম একটা কাজ করলাম আমি। তারপরে আমি চাচ্ছি এই নামটা যদি আসলেও হিরো আলম হয়, ধরেন এই নামটা তো ডায়নামিক হইতে পারে, আপনার ইউজারের নাম হইতে পারে, ঠিক আছে, অনেক কিছু হইতে পারে। আমাদের এই কেসে আমরা এখানে সরাসরি লিখতেছি তাই, বাট এই নামটা যখন আপনি রিয়েল প্রজেক্ট করবেন আমরা দেখব তখন অনেক জায়গা থেকে আসবে, ঠিক আছে, ডায়নামিক হইতে পারে। তো এখানে আমরা এখন চেক করতে পারি যে ইফ লিখতে হবে যদি আপনি ইফ এলস স্টেটমেন্ট দিতে চান, ঠিক আছে। ইফ লিখবেন, তারপরে এরকম প্যারেনথেসিস দিবেন, দেওয়ার পরে এই পাশে এসে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট এটা দিবেন। দেওয়ার পর এই ইফের ভেতরে আপনাকে মূলত কন্ডিশন লিখতে হবে। অর্থাৎ এখানে একটা জিনিস দেখেন যে ব্লকটা কীভাবে তৈরি হয়েছে। এখানে ইফ কিওয়ার্ড, অর্থাৎ আপনি বোঝাচ্ছেন যে এখানে স্টেটমেন্ট রিলেটেড, কন্ডিশন রিলেটেড কিছু একটা করবেন। তারপরে এখানে আপনি প্যারেনথেসিস দিয়েছেন, যেটার ভেতরে আপনি স্টেটমেন্ট দিবেন, অর্থাৎ কন্ডিশন দিবেন যে কোনটা হইলে কি হইলে কোনটার থেকে ছোট বড় হবে, ঠিক আছে। আর সেটা হইলে কি কাজ হবে সেটা হচ্ছে এই বডির ভেতরে দিবেন আপনি, অর্থাৎ এই কালি ব্র্যাকেটের ভেতরে আপনি সেটা করতে পারবেন। তো এখানে ধরেন আমি আপাতত দিচ্ছি, এটাকে আমি আপাতত নিচ্ছি না, আমি জাস্ট এখানে বলতেছি যে ইফ যদি 1 গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ 1 যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে, এটা একটা ট্রু হবে। ট্রু যখনই হবে তখনই এই ব্লকের ভেতর ঢুকবে, আর না হলে সে কোন ব্লকে যাবে, এলস নামে আরেকটা ব্লক থাকবে, এই ব্লকের ভেতরে যাবে। এলসের ক্ষেত্রে আবার আপনার এখানে কন্ডিশন দিতে হবে না, কারণ ধরেন আমি আপনাকে বলতেছি যে আসলে এটা ছেলে নাকি মেয়ে, নাকি এটা হচ্ছে থার্ড জেন্ডার, ঠিক আছে। তো আমি যদি আপনাকে বলি যে এটা ছেলেও না এটা মেয়েও না, তার মানে আমি একটা মানুষকে দেখায় আপনাকে বললাম যে এটা ছেলেও না মেয়েও না, তাহলে কিন্তু আপনি
বুঝে যাবেন আচ্ছা এটা যদি ছেলে না হয় মেয়েও না হয় তাহলে এটা থার্ড জেন্ডার, ঠিক আছে। তো এরকম একটা জিনিস যে আপনার ইফ যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে এখানে চলে আসবে, এইখানে আসার পরে একে আর বলে দিতে হবে না। অর্থাৎ এরকম একটা জিনিস যে আপনি যদি ছেলে না হয় তাহলে মেয়ে হবে, ঠিক আছে, বা যদি সত্য না হয় তাহলে মিথ্যা হবে, মিথ্যা হলে এই ব্লকে চলে আসবে। আর যদি এই কন্ডিশনটা ট্রু হয় অর্থাৎ এক যদি শূন্য থেকে আসলেও বড় হয় তাহলে এই কন্ডিশনের ভেতর ঢুকবে, ঢুকে এখানে কনসোল লক করবে। ধরেন কনসোল লক করলো যে ইয়েস এইটা বড় বা এক বড়, ঠিক আছে, এরকম কিছু একটা দিল। আর যদি না হয় তাহলে এখানে কনসোল লক করে আপনাকে দেখাবে যে না, অবশ্যই স্ট্রিং দিতে হবে, না এক বড় না, ঠিক আছে। এখন আমরা এটা যেহেতু ব্যবহার করতেছি না এটাকে আপাতত কমেন্ট করে রাখি। এখানে জাস্ট এমনিতে আমরা একটা জিনিস লিখলাম, লেখার পর এটাকে যদি আমি এখন রান করি দেখেন এখানে কি দেখাচ্ছে, ইয়েস এক বড়, অর্থাৎ এক আসলেও শূন্য থেকে বড়। কিন্তু এখানে যদি আমি ধরেন আমি এখানে শূন্য দিলাম এখানে এক দিলাম, যে এই শূন্য কি একের থেকে বড়, এখন কি হবে দেখেন, এখন যদি আমি এটাকে রান করি না এক বড় না এরকম কিছু দেখাচ্ছে, যদিও আমাদের এখানে লেখা ছিল যে শূন্য বড় না, ঠিক আছে। তাহলে এখন যদি আমি এখানে রান করি না শূন্য বড় না, অর্থাৎ এই যে স্টেটমেন্টটা এটা এখন ফলস। যখনই এর ভেতরের এই স্টেটমেন্টটা ফলস হবে তখন আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ঢুকবে না, তখন এইখানে চলে আসবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার অনেক সময় আপনার কি হইতে পারে যে আরেকটা কন্ডিশন দেওয়ার দরকার হইতে পারে, ঠিক আছে। যে আমি ধরে নিলাম শূন্য যদি একের থেকে বড় হয় তাইলে একটা জিনিস দেখাবে, না হইলে আমরা আবার এখানে এসে চেক করব, ঠিক আছে। আপনি যদি ইফের পরে এখানে চার আরেকটা ইফ এভাবে আপনি দিতেই পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এখানে অবশ্যই আপনার কী দেওয়া দরকার, এলস ইফ দিবেন। তো অনেক ক্ষেত্রেই আপনার কী হইতে পারে এখানে আরেকটা কন্ডিশন দেওয়ার দরকার হইতে পারে, যে শূন্য তো একের থেকে বড় কিনা এটা আমরা চেক করলাম, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। এখন আরেকটা জিনিস আমি চেক করব এখানে, যে যদি এক শূন্যের থেকে বড় হয়, ঠিক আছে, তাইলে কি হবে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে কি দিতে হবে, এলস ইফ। এলস ইফ এখানে অবশ্যই আপনাকে কিন্তু প্যারেনথেসিস দিয়ে কন্ডিশন দিতে হবে যখন আপনি এলস ইফ দিবেন, ঠিক আছে। আপনি যদি শুধু এলস দেন সেক্ষেত্রে আপনার এখানে প্যারেনথেসিসের দরকার নাই। তো এখানে আপনি এখন কন্ডিশন দিতে পারেন যে এক যদি গ্রেটার দেন শূন্য হয়, তাহলে আপনাকে এখানে কনসোল লক করবে, কনসোল লক করে দেখাবে যে ইয়েস এক জিরোর থেকে বড়, ওকে। আর এখানে যদি হয় তাহলে ইয়েস শূন্য একের থেকে বড়, এরকম কিছু একটা দেখাবে, ওকে। তো আমরা মোটামুটি কি লিখছি দেখেন, আমি যদি একটু পড়ার চেষ্টা করি যে ইফ যদি শূন্য একের থেকে বড় হয়, যেটা জানি যে হবে না, এটা যদি ট্রু হয় তাহলে এটা দেখাবে। আর ধরেন এটা তো ট্রু হবে না, তাহলে কী হবে, সে পরের স্টেপে চলে আসবে। এইখানে আসার পর এলস ইফ এসে সে চেক করবে এক যদি শূন্যের থেকে বড় হয়, তাহলে কী হবে, কনসোল ডট লগ ইয়েস এক জিরো থেকে বড় এটা দেখাবে। আর যদি এটাও না হয় অর্থাৎ উপরের এই দুইটার কোনোটাই না হয়, তখন এলস ব্লকে এসে দেখাবে ভাই, আচ্ছা এখানে আমি লিখে দিই যে ভাই আমি আর চেক করতে পারবো না, ঠিক আছে, এরকম একটা কিছু দেখাবে। তো এখন আমি যদি এখানে এটাকে রান করি, সরি এখানে যদি আমি এটাকে এ না দিয়ে ধরেন আমি নোড ইন্ডেক্স ডট জেস, ঠিক আছে। তো এখন এখানে কি দেখাচ্ছে, ইয়েস এক জিরোর থেকে বড়, অর্থাৎ আমাদের এই ব্লকে কিন্তু আসছে। এটা কিন্তু এই কনসোল লকটা কিন্তু দেখাই নাই, কারণ এই কন্ডিশনটা ট্রু হয় নাই। ট্রু হইলে এই ব্লকের ভিতরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকতো। তো ট্রু হয়েছে কোনটা, এলস ইফারটা, অর্থাৎ ওয়ান গ্রেটার দেন জিরো, অর্থাৎ এক আসলেও শূন্যর থেকে বড়, ঠিক আছে। এখন এই কেসগুলো, এই যে কেসগুলো আপনি চাইলে এখানে এলস ইফ দিচ্ছেন না, আপনি চাইলে কিন্তু এখানে আরেকটা ইফও লাগাইতে পারতেন, ঠিক আছে। লাইক হচ্ছে এরকম ইফ দিতে পারতেন আপনি, ইফ আরেকটা ইফ দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারতেন। এখানে আপনি বলে দিতে পারতেন যে যদি আপনার হচ্ছে এখানে আরেকটা কন্ডিশন আপনি দিতে পারতেন, ঠিক আছে, যে যদি এক সমান সমান এক হয়, ঠিক আছে, তখন কনসোল লক করবে যে ইয়েস এইটা সমান, ঠিক আছে। এখন এই ইফটার কাজ কি দেখেন, আমি যদি এটাকে কনসোল লক করি এখানে ইয়েস এটা সমান, এটা কিন্তু দেখাচ্ছে, রাইট, এটা কি করতেছে, এটা কিন্তু দেখাচ্ছে।
অর্থাৎ আপনি চাইলে এরকম ইফ আপনি সরাসরিও এখানে লিখতে পারেন, তবে আমরা চেষ্টা করব সবসময় এলস ইফটাকে ব্যবহার করার, কারণ এলস ইফ যখনই আপনার কন্ডিশনটা খুঁজে পাবে সে, তখন আর সে পরের স্টেপগুলোতে যাবে না। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা হচ্ছে এই জিনিসটা বুঝে ফেললাম। এখন এখানে যে 0, এখানে যে 1, এই জিনিসগুলো কিন্তু একটা ভেরিয়েবল থেকে আসতে পারে, রাইট? তো আমরা এখানে যদি একটা var লিখি যে এজ ইকুয়াল 30, ওকে? তো এখন আমরা এই 30 বা এই এজের সাথে আমরা কম্পেয়ার করতে পারি যে যদি এই এজ যদি গ্রেটার দেন 50 হয়, তাহলে আমরা এখানে এসে বলে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা এখানে না লিখে এই জিনিসটা কমেন্ট করে রেখে নিচেই লিখে তাহলে বেটার হবে। আমরা আরেকবার লিখে ফেলি। ধরলাম এখানে আমি var ইকুয়াল এজ দিলাম, এজ হচ্ছে ধরে নিলাম 30, ওকে? এখন এখানে আমরা ইফ দিয়ে চেক করবো যে আমাদের কন্ডিশনগুলো আগে বুঝতে হবে। যে আমি চেক করতে চাচ্ছি যদি একটা মানুষের বয়স আপনার 50-এর উপর হয় তাহলে সে একজন বুড়ো মানুষ, আর যদি তার বয়স 30-এর কম হয়, ঠিক আছে, বা তার বয়স যদি 20-এর কম হয় তাহলে সে বাচ্চা, ঠিক আছে, আর যদি 30 হয় তাহলে সে মোটামুটি ইয়াং। এরকম আমরা একটা জিনিস লিখবো। তো আমরা এখানে ইফ লিখে ফেলি যে ইফ এজ যদি গ্রেটার দেন 50 হয়, ঠিক আছে, তাহলে এখানে সে কী করবে, কনসোল লক করবে যে তুমি একটা বুইড়া, ঠিক আছে, এরকম একটা জিনিস। তারপরে এলস ইফে আমরা চেক করব যে যদি আপনার এজ যদি লেস দেন, অর্থাৎ এজ যদি লেস দেন 20 হয়, ওকে, 20 হয়, তাহলে মোটামুটি এখানে আমরা কনসোল লক করব যে তুমি একটা বাচ্চা, ঠিক আছে, ওকে ফাইন। এখন এইখানে দেখেন, এইখানে কি লিখছি আমরা, এজ যদি 20-এর নিচে হয় তাহলে তুমি একটা বাচ্চা, ঠিক আছে, আর যদি 50-এর উপরে হয় তাহলে তুমি বুইড়া মানুষ। এখন যদি আপনি এখানে কনসোল লক করেন, আচ্ছা ওকে ফাইন, আমরা এখানে, আচ্ছা এখানে আমাদের কি হয়েছে, এজ 50-এর বড় কিনা, এজ হচ্ছে লেস দেন 20 কিনা, ঠিক আছে, কোনো কন্ডিশনে কিন্তু যায় নাই, এই জন্য এখানে দেখাচ্ছে না। কিন্তু আমাদের যদি এখন একটা এলস ব্লক থাকতো, অর্থাৎ এই দুইটার যদি কোনোটাই ট্রু না হয় তাহলে এলস ব্লকে এসে এখানে দেখাবে যে ইয়েস, অথবা ধরেন যে এইরকম লিখলাম যে উপরের ব্লকগুলোতে যাইতে পারলাম না, ঠিক আছে। এখন যদি আমরা এখানে এটাকে কনসোল লক করি, দেখেন উপরের ব্লকগুলোতে যাইতে পারলাম না, এরকম একটা জিনিস দেখাচ্ছে, ওকে। তো এই কেসগুলোতে আপনি চাইলে এরকম করে ইফ এলস দিতে পারেন, অথবা এখন আপনি চাইলে সমান সমানও দিতে পারেন, ঠিক আছে। ধরেন আপনি এখানে জাস্ট চেক করতে চাচ্ছেন যে এই এজ যদি 30-এর এখানে আমরা কি দিচ্ছি, এখানে 20 না দিয়ে ধরেন 30 দিতে পারতাম আমরা, যে এজ যদি লেস দেন 30 অর ইকুয়াল হয়, ঠিক আছে, লেস দেন 30 অর যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে এখানে আমরা কি চেক করতে পারি যে এই এজটা যদি 30-এর সমান অথবা 30-এর নিচে হয় তাহলে আপনাকে বলবে যে তুমি একটা বাচ্চা। এখন আমরা এখানে চেক করি, এখানে দেখেন দেখাচ্ছে তুমি একটা বাচ্চা, অর্থাৎ এই 30 এই এজ যেটা আছে এই 30-এর সমান আছে, এই জন্য এটা দেখাচ্ছে, ঠিক আছে, এটার কম হইলেও এটা দেখাবে, ওকে। আচ্ছা ওকে ফাইন, আমরা হচ্ছে মোটামুটি এই জিনিসটা বোঝার চেষ্টা করছি। এরকম আপনারা আরও কিছু এক্সাম্পল আপনি দেখতে পারেন ইফ এলসের ব্যাপারে, তো সেগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। আমরা এখন আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ঠিক যেভাবে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সেইভাবে আমরা চাইলে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি। সেম 5টা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এখানে 6টা জিনিস আপনার মাথায় রাখতে হবে। যে প্রথমে আপনি হচ্ছে একটা var দিবেন, কারণ এই যে অবজেক্টের ভ্যালুটা একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার হবে, ঠিক আছে। এইটা var দিয়ে আমরা একটা জিনিস ডিক্লেয়ার করলাম এবং এটার আমরা একটা নাম দিব, ঠিক আছে। ধরেন আমি নাম দিলাম পার্সন, ঠিক আছে, এরপরে ইকুয়াল সাইন, সেম ভেরিয়েবল আমরা যেভাবে ডিক্লেয়ার করি এরকম, বাট এইখানে এই ভ্যালুর এখানে আমরা ভেরিয়েবল আগে যে এখানে কীভাবে লিখতাম, লাইক হচ্ছে var, এরপরে হচ্ছে ধরেন আমরা এজ দিয়েছিলাম, তারপরে ইকুয়াল দিয়ে এরপরে হচ্ছে আমরা এখানে একটা ভ্যালু দিয়ে দিয়েছিলাম। তো এখানে ভ্যালু না দিয়ে আপনাকে অবজেক্ট ডিক্লেয়ার করার ক্ষেত্রে
আপনাকে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিতে হবে। এটা কি বোঝায় যে এটা একটা অবজেক্ট। ওকে, তো এই অবজেক্টের ভেতরে আসলে কি থাকে, আমরা ভেরিয়েবলের কথা যদি একটু চিন্তা করি, যে আমরা var লিখছিলাম ধরেন এজ ইকুয়াল এখানে 30, তো ঠিক আছে, আমরা কিন্তু এখানে শুধু এই এজের ভ্যালুটা 30 দিতে পারতাম। আমরা কিন্তু চাইলে এরকম কিছু দিতে পারতাম না যে আচ্ছা এই এজের ভ্যালু হচ্ছে 30, এর একটা নাম আছে, এর দুইটা চোখ আছে, বা এ হচ্ছে ঘাস খায়, এরকম কিছু একটা আমরা কিন্তু চাইলে দিতে পারতাম না, রাইট? তো আমরা শুধু এখানে একটা ভ্যালুই দিতে পারতাম। অবজেক্ট কি করতেছে, অবজেক্ট হচ্ছে আপনাকে অনেকগুলো ভ্যালু সে স্টোর করে রাখতে। সাবজেক্ট জিনিসটা কি, আপনি যদি চিন্তা করেন যে একটা মানুষ একটা অবজেক্ট, সেই মানুষের কি থাকে, একটা নাম থাকে, তার একটা বয়স থাকে, তার দুইটা চোখ থাকে, দুইটা হাত থাকে, দুইটা পা থাকে, রাইট? তো সেইমভাবে আপনি যদি একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে চান, এইভাবে বিভিন্ন ধরনের প্রপার্টি আপনি একসাথে রেখে দিতে পারেন, ঠিক আছে? তো এমন তো না যে সব ক্ষেত্রে আপনার শুধু একটাই ভ্যালু রাখতে হবে। এমন হইতে পারে যে আপনি ধরেন এমন একটা কিছুর ভেরিয়েবল রাখতে, ধরেন একটা প্রোডাক্ট নামে একটা আপনি কিছু স্টোর করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টের আপনার প্রাইস রাখতে হইতে পারে, তার একটা ছবি রাখতে হইতে পারে, ঠিক আছে, তার হচ্ছে আপনার ডিসকাউন্ট অফার প্রাইস রাখতে হইতে পারে, ডেসক্রিপশন রাখতে হইতে পারে, টাইটেল রাখতে হইতে পারে, নেম রাখতে হইতে পারে। তো এরকম অনেক কিছু ওই প্রোডাক্ট নামে একটার ভেতর রাখতে হইতে পারে, ঠিক আছে? তো আমি যদি মানে সিম্পলভাবে বলি, এটা তো একটা অবজেক্ট, ঠিক আছে? ধরেন একটা ভেরিয়েবলে আপনি শুধু আগে একটা ভ্যালু দিতেন, এখন ওই ভেরিয়েবলের ভেতর যদি আপনি অনেকগুলো ভ্যালু দিতে পারেন, এরকম সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যদি লেখেন, তাহলে সেটাকে বলো অবজেক্ট। এবং এইখানে এইটা লেখার নিয়ম হচ্ছে, আপনি অবজেক্টের ভেতর কি থাকে, প্রপার্টি আর ভ্যালু। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে মানুষ একটা অবজেক্ট এবং তার দুইটা হাত আছে, অর্থাৎ কি আছে, হাত কয়টা আছে, দুইটা, অর্থাৎ হাত হচ্ছে প্রপার্টি, ভ্যালুটা হচ্ছে কি, দুইটা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে, ধরেন এটার একটা নাম আছে, নাম কি, আমি দিয়ে দিলাম স্ট্রিংয়ের ভেতরে গিয়াসউদ্দিন। এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই কমা দিতে হবে। আপনি যদি এখানে সেমিকোলন দেন তাহলে কিন্তু হবে না, এরর দিয়ে দিবে, ঠিক আছে? অবজেক্টের ক্ষেত্রে অবশ্যই কমা দিতে হবে। কমা দিয়ে আপনি সেকেন্ডে আরেকটা জিনিস ডিক্লেয়ার করতে পারবেন। এখন এজ নামে একটা জিনিস ডিক্লেয়ার করতে পারবেন, ঠিক আছে? তো এজ জিনিসটা কি, এজ হচ্ছে আপনার যে তার বয়স কত, ধরে নিলাম 30 বছর, তারপর আপনি আবার কমা দেন যে তার হচ্ছে কি আপনার হচ্ছে, এরপরে দিতে পারেন যে তার হচ্ছে, আপনি দেন হচ্ছে এখানে আপাতত আমরা দিয়ে দিই সে সিঙ্গেল নাকি ডাবল, ঠিক আছে? তার একটা স্ট্যাটাস থাকবে, ঠিক আছে? স্ট্যাটাস হচ্ছে আমরা আপাতত লিখলাম যে সিঙ্গেল, ওকে? তো এইরকম একটা জিনিস, এটা কি, এটা একটা এখন আমরা অবজেক্ট ডিক্লেয়ার করে ফেলছি। এখন যদি এটাকে আমি কনসোল লক করি, যে টাইপ অফ দিয়ে আমরা চেক করি, আমরা যদি টাইপ অফ দিয়ে চেক করতে পারি, টাইপ অফ আমরা দিয়ে দিলাম হচ্ছে কি পারসন, ঠিক আছে? তো আমরা টাইপ অফ দিয়ে এইটা ডেটা টাইপটা চেক করতে পারি, যেটা ডেটা টাইপটা কি, ওকে? তো এখন যদি আমি হচ্ছে জাস্ট এখানে নোড ইন্ডেক্স লিখি, ইন্ডেক্স এন্টার দিই, দেখেন এটা একটা অবজেক্ট, ঠিক আছে? এটা আমাদের আগের একটা ভ্যালু থেকে আসতেছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এইটা মোটামুটি আমরা হচ্ছে এখন এইখানে যদি এটাকে আমি কনসোল লক করি, ওকে? তো এটাকে যদি আমি কনসোল লক করি, তুমি একটা বাচ্চা, এটা হচ্ছে আমরা আগের এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু এটা কমেন্ট করে দিই। কমেন্ট করে দেওয়ার পর এখন যদি এখানে আসি, এখন যদি এখানে এসে এটা আমরা দিই, দেখেন এখানে কি দেখাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এই জিনিসগুলো দেখা যাচ্ছে, নেম গিয়াসউদ্দিন, এজ 30, স্ট্যাটাস সিঙ্গেল, এরকম একটা জিনিস এখন আমরা দেখতে পাচ্ছি, রাইট? তো আমরা একটা অবজেক্ট কীভাবে ডিক্লেয়ার করে এই জিনিসটা আমরা বুঝে গেছি। এখন আমি আপনাকে বলি যে এই ক্ষেত্রে কিছু জিনিস থাকে, ওকে? যে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, যে এই যে পার্সনের ভেতরে নেম, এজ, স্ট্যাটাস আছে, এখন আপনি পার্সন দিলে এই পুরো অবজেক্টটা চলে আসতেছে, রাইট? এখন আপনি যদি চান যে শুধু এই এজটাকে দেখবেন, তাহলে কি করবেন, এই অবজেক্টের পরে এসে একটা আপনি এরকম ডট দিবেন। ডট দিয়ে আপনি কি চেক করতে যাচ্ছেন সেটা বলুন। দেখেন এখানে কিন্তু আমাকে শো করতেছে যে এজ, নেম নাকি স্ট্যাটাস, তাই আমি দেখতে চাচ্ছি এজ। এখন যদি আপনি এখানে এন্টার দেন, দেখেন এখন শুধু আপনাকে 30 দেখাচ্ছে। অর্থাৎ এই পার্সন ডট দিয়ে এটা বোঝায় যে আপনি পার্সনের ভেতরে ঢুকছেন, পার্সনের ভেতরে এখন কোন প্রপার্টি এটাকে আপনি দেখতে চাচ্ছেন সেই জিনিসটার নাম এখানে মেনশন করে দিবেন, ঠিক আছে? তো এটাকে মূলত বলে হচ্ছে যে আপনার মানে একটা অবজেক্ট লিখলেন, সেটার ভেতরে প্রপার্টিগুলোকে কীভাবে অ্যাক্সেস করতে পারবেন। তো এরপরেও আমরা একটা জিনিস দেখব যে কিভাবে আপনি একটা অবজেক্টকে ডিস্ট্রাকচারিং করতে পারেন, ঠিক আছে? তো ডিস্ট্রাকচারিং জিনিসটা কি, অনেক সময় আপনার এরকম হইতেই পারে যে এখানে ধরেন পার্সন আছে, এই নেম, এজ, স্ট্যাটাস এগুলোকে আলাদাভাবে আবার নেওয়া লাগতে পারে, আরেকটা ভেরিয়েবলে রাখতে হইতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি ডিস্ট্রাকচারিং ব্যবহার করতে পারেন। তো এই ডিস্ট্রাকচারিং জিনিসগুলো কিভাবে ব্যবহার করে বা ডিস্ট্রাকচারিং জিনিসটা কি,
এটা আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের পার্ট 2 তে যখন আমরা মডার্ন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা মোটামুটি দেখলাম যে আমরা অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে পারি, সেটার ভেতরে কিভাবে নেম, এজ, স্ট্যাটাস এগুলো দিতে পারি এবং কিভাবে অ্যাক্সেস করতে পারি। এখন আমরা জাভাস্ক্রিপ্টের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি অ্যারে। ওকে, তো অ্যারে আসলে জিনিসটা কি, যে এর ভেতরে আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন এবং সেটা একটা ইন্ডেক্সিং আকারে থাকবে। এখানে মোটামুটি আমরা হচ্ছে পিকচারটাতে আসবো, তার আগে আমরা একটু কোডে যাই, তাহলে জিনিসটা বেটার হবে। তো আমি এখানে জাস্ট আগের কোডটা আমরা হচ্ছে আপাতত এখানে আমরা এটাকে কমেন্ট করে রাখি এবং এরপরে ধরেন আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করব। তো অ্যারে ডিক্লেয়ার করার ক্ষেত্রে জিনিসটা সেম, আপনি ধরেন এখানে একটা বার দিবেন, বার দেওয়ার পর আপনি অ্যারের নামটা দিবেন। ঠিক আছে, ধরে নিলাম আমি একটা অ্যারে দিচ্ছি যেটার নাম হচ্ছে নাম্বার। ঠিক আছে, নাম্বারস। ওকে, নাম্বারস বা এরকম একটা অ্যারে দিলাম, এরপর আপনি ইকুয়াল দিবেন, তারপরে কি আমরা অবজেক্টের সময় সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, এখন আমাদের কি দিতে হবে থার্ড ব্র্যাকেট। এখন এই থার্ড ব্র্যাকেটের ভেতরে আপনি চাইলে এক একটাকে রাখতে পারবেন ইন্ডিভিজুয়ালি। সেটা কিভাবে, ধরেন আপনি চাচ্ছেন যে 1, ঠিক আছে, তারপরে যদি আপনি আরেকটা নিতে চান তাহলে কমা দিতে হবে, 2, 3, এইভাবে আপনি চাইলে এর ভেতরে আপনি চাইলে এরকম ভ্যালু রাখতে পারেন। ঠিক আছে, এখন যদি আপনি এই নাম্বারসকে কনসোল লক করে দেখতে চান, তাহলে আপনি এই অ্যারেটা দেখতে পারবেন। এই অ্যারের ভেতরে যে শুধু নাম্বারসই থাকবে এমন কিছু না, আপনি চাইলে যে কোনো ভেরিয়েবলের ভ্যালু বা যে কোনো কিছু এর ভেতরে রাখতে পারেন, অবজেক্ট, ফাংশন, সব কিছু এর ভেতরে থাকতে পারে। তো এই অ্যারের ভেতরে আপনি চাইলে কি করতে পারেন, এই পার্সন অবজেক্টটাকেও আপনি রেখে দিতে পারেন। ঠিক আছে, ধরেন এটা তো নাম্বারস নামে ছিল, আমি এখানে আপাতত দিচ্ছি এটা অ্যারেটার নাম হচ্ছে টেস্ট অ্যারে। ওকে, টেস্ট অ্যারে। তো এইখানে হচ্ছে আমি এই টুর পরিবর্তে এইটা হচ্ছে এখানে পার্সন লিখে দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা এই টেস্ট অ্যারেটাকে যদি কনসোল লক করি আমরা, হ্যাঁ, এই টেস্ট অ্যারেটাকে যদি আমরা কনসোল লক করি তাহলে আমরা হচ্ছে এখানে কি দেখতে পারবো, দেখেন প্রথম প্রপার্টিটা কি, এটার হচ্ছে 1, রাইট, তারপরে কি একটা অবজেক্ট পুরোটা আসছে এবং তারপরে কি আসছে 3 এবং 5। ঠিক আছে, তো আমরা কি করতে পারি যে একটা অ্যারের ভিতরে চাইলে অনেক কিছু রাখতে পারি। ঠিক আছে, সেটা হতে পারে কোনো একটা ভ্যারিয়েবল, কোনো একটা অবজেক্ট, কোনো একটা ফাংশন কি, এটা আমরা একটু পরেই দেখবো আর কি। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, এই অ্যারের ভেতরে অনেক ধরনের ভ্যালু আমরা অ্যাড করে রাখতে পারি। এখন এই অ্যারের ভেতরে যে আপনি ভ্যালুগুলো রাখছেন, ঠিক আছে, আচ্ছা আমি এটার একটা মিনিংফুল নাম দিই, সেটা হচ্ছে ধরেন অ্যারে নাম দিয়ে দিই। আচ্ছা, এখন এখানে আমি পার্সনের পরিবর্তে ধরেন আমি আপাতত নাম্বার রাখলাম। ঠিক আছে, এখন এই যে প্রপার্টিগুলো আমরা অবজেক্টের ক্ষেত্রে প্রপার্টিগুলো পার্সন ডট দিয়ে অ্যাক্সেস করে দেখতে পারতাম, রাইট, কনসোলে। এখন যদি আমরা এই স্পেসিফিক কোনো একটা ভ্যালুকে দেখতে চাই, ধরেন কনসোল ডট লক করতেছি আমরা অ্যারে, তাহলে পুরো অ্যারেটা এখানে দেখাবে, এখন এই অ্যারেটাকে যদি আপনি স্পেসিফিক ধরেন আপনি দেখতে চাচ্ছেন 2কে, তাহলে আপনার এখানে কিভাবে লিখতে হবে, এইখানে অ্যারের পরে আপনি হচ্ছে এরকম একটা থার্ড ব্র্যাকেট দিবেন। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর অ্যারের ইন্ডেক্স নাম্বারটা আপনার এখানে বলে দিতে হবে। ইন্ডেক্স নাম্বার জিনিসটি কি, অ্যারের ইন্ডেক্স নাম্বার অর্থাৎ এর ভেতরে কতগুলো এলিমেন্ট আছে, এটা কিন্তু অ্যারের লেন্থ। ওকে, আর ইন্ডেক্স বলতে জিনিসটা কি বোঝায়, ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। ঠিক আছে, আমরা যদি এই পুরোটা লেন্থ চেক করতে চাই তাহলে লেন্থ খুব সহজে আমরা চেক করে ফেলতে পারি। আমরা জাস্ট এখানে থার্ড ব্র্যাকেট না দিয়ে অ্যারে ডট যদি লেন্থ লিখি, এখানে যদি আমি এখন এন্টার দিই, দেখেন এখানে 4টা দেখাচ্ছে, 1 2 3 4, এটা হচ্ছে 4, এই অ্যারের লেন্থটা 4, অর্থাৎ এর ভেতরে 4টা জিনিস আছে। কিন্তু এটার ইন্ডেক্স কত, এটার ইন্ডেক্স কিন্তু 3, কারণ ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। তো এই 1-এর যে পজিশন, এই পজিশনটাকে বলা হয় অ্যারের 0তম পজিশন, তারপরেরটাকে বলা হয় 1তম পজিশন, এরপরে 2, এরপরে 3, এরকম। আমি যদি এই পিকচারটাতে এবার যাই, এখানে দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে একটা অ্যারে। হ্যাঁ, এখানে হচ্ছে এটা হচ্ছে ভ্যালু, মানে এখানে অনেকগুলো পিকচার আছে, রাইট। তো এখন যদি আপনি দেখেন, এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি, এটা সেকেন্ড এলিমেন্ট, তারপরে এটা ধরেন থার্ড এলিমেন্ট, এটা হচ্ছে ফোর্থ এলিমেন্ট অ্যারের ভেতরে। তো এইটার ইন্ডেক্সিংটা কত, এখানে 0, এটার ইন্ডেক্সিং কত 1, এটার কত 2, এটার কত 3, টোটাল আছে কিন্তু 4টা, কিন্তু শুরু হচ্ছে 0 থেকে। ওকে, তো সেম আপনি যদি এখানে 2টাকে অ্যাক্সেস করতে চান, তাহলে এখানে আপনি জাস্ট কী করবেন, অ্যারের পরে একটা থার্ড ব্র্যাকেট দিবেন, থার্ড ব্র্যাকেটের ভেতরে আপনাকে ইন্ডেক্সিং নাম্বারটা বলে দিতে হবে যে আপনি কততম ইন্ডেক্স বা কততম পজিশনের
এলিমেন্টটাকে আপনি দেখতে চাচ্ছেন। তো আমি দেখতে চাচ্ছি হচ্ছে 0তম মানে কোনটা বলেন তো? এই 1, রাইট? আমরা যদি এটাকে কনসোল লক করি, দেখেন এখন 1 দেখাচ্ছে। আমরা যদি এখানে 1 দেই, অর্থাৎ অ্যারের 1তম এলিমেন্ট, তার মানে কি এটা 0, এটা 1, তার মানে এখন আমাদের কত দেখাবে? 2 দেখাচ্ছে। ওকে, কিন্তু এই পুরো অ্যারের লেন্থটা কিন্তু 4। ওকে, আর ইন্ডেক্সিং যদি আমি কাউন্ট করি 0 1 2 3। ওকে, আচ্ছা, এখন এই অ্যারের কয়েকটা মেথড আছে। ধরেন আপনার কাছে এমন কিছু হলো যে আপনি উপরে একটা অ্যারে ডিক্লেয়ার করে রাখছেন, কিন্তু আপনার এই অ্যারের ভেতরে আরও কিছু আবার ঢোকাইতে হবে। ধরেন আপনি একটা এখানে কি আছে, এখানে হচ্ছে আপনার একটা সবগুলো নাম্বার আছে। আপনি চাচ্ছেন যে এখন আপনার হচ্ছে যে এই অ্যারের ভেতরে আমার নামটাকে আমি পুশ করতে চাচ্ছি, ঠিক আছে? তো সেটা আপনি করতে পারবেন। ধরেন এইটার 2-3টা জিনিস আছে। আপনি অ্যারেটা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে থাকে, রাইট? আমাদের এই নাম্বারগুলো আমরা চাইলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারও রাখতে পারি, কিন্তু অ্যারের ঠিক সেম অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংয়ের মতো আপনি যখন একটা এলিমেন্ট অ্যারেতে দিছেন, সেটা যদি আপনি শেষের দিকে এখানে অ্যাড করে দেন, তাহলে তো এটা শেষে অ্যাড হচ্ছে, রাইট? আপনি যদি চান এটাকে প্রথম দিকেও অ্যাড করতে পারবেন। তো এই অ্যারের ভেতরে পরবর্তী, ধরেন আপনি একটা অ্যারে ডিক্লেয়ার করছেন, পরবর্তী দিকে এটা অ্যাড করার সিস্টেমটাকে আমরা দেখব। তো সেটা কিভাবে করতে পারেন? আপনি জাস্ট এইভাবে অ্যারে লিখবেন, অ্যারে ডট আপনি পুশ করেন, ঠিক আছে? পুশ করার পর ধরেন আপনি এখানে আমার নামটা রাখতে চাচ্ছেন, আমি গিয়াসউদ্দিন দিয়ে দিলাম, ঠিক আছে? এখন কি হবে? এখন আপনার যে মেন অ্যারে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইটা হচ্ছে এর ভেতরে ঢুকে যাবে, কিন্তু কোথায় ঢুকছে? এটা সামনে নাকি পেছনে ঢুকবে? শেষে ঢুকবে। দেখেন আমি যদি আগে কনসোল লক করি অ্যারেকে, এখন যদি অ্যারেকে কনসোল লক করি, এখানে যদি আমি নিয়ে যাই, দেখেন এই যে আমরা পুশ করছি, এটা কোথায় গেছে? এটা হচ্ছে শেষে আমাদের অ্যাড হয়ে গেছে, অ্যারের শেষে। ওকে, অ্যারের শেষে অ্যাড হয়েছে। যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা আনশিফট, ঠিক আছে? আচ্ছা, আমরা পুশটা আগে দেখছি, পুশের পরে আমরা একটা জিনিস কি করলাম, আমরা এই শেষে ঢোকাইতে পারতেছি। এখন আমরা যদি একটাকে বাদ দিতে চাই, তাহলে কি হবে? তাহলে আমরা তখন কি করব? অ্যারে ডট, তখন আর অ্যারের ভেতরে আমরা কোনো কিছু পুশ করব না, তখন আমরা হচ্ছে এই অ্যারে ডট পপ করব। ওকে, পপ নামে যে মেথড আছে, এই মেথডটাকে কল করে দিব। শুধু এটাকে কল করে দিলেই হবে। সে কি কাজ করবে? দেখেন আমাদের হচ্ছে মেইন অ্যারেটা ছিল কি, যে আপনার 1 2 3 5, রাইট? 5 ছিল কিন্তু এই পর্যন্ত, অর্থাৎ আমরা কিন্তু পুশ করি নাই, মানে আমরা যে নামটা পুশ করছি ওটা তো কেটে দিছি, এই জন্য ওটা কিন্তু অ্যারের ভেতরে এখন আর যায় নাই। এখন অ্যারেটা আছে 1 2 3 5, রাইট? তো যখনই আপনি অ্যারে ডট পপ করছেন, তখন দেখেন এই শেষের এলিমেন্টটা কিন্তু চলে গেছে। এখন আমার এলিমেন্ট কি আছে? 1 2 3, ঠিক আছে? 1 2 3 আছে, এই 5টা কিন্তু নাই। অর্থাৎ পপ করলে আপনি শেষের এলিমেন্টটা থেকে একটা এলিমেন্ট বাদ দিতে পারবেন। আর যদি আপনি পুশ করেন, ধরেন আপনি যদি কোনো একটা কিছু পুশ করতে চান, সেই ক্ষেত্রে কী হবে? একটা নতুন এলিমেন্ট শেষে যোগ হবে। আপনি যদি এটা শুরুতে যোগ করতে চান, সেই ক্ষেত্রে কি করবেন? ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কিছু ব্যবহার করতে পারি, শিফট এবং আনশিফট। ওকে, শেষে অ্যাড করা এবং শেষে থেকে একটা বাদ দেওয়া, ঠিক আছে? তো সেটার জন্য আমরা মোটামুটি এখানে দেখে ফেলি। আমরা এখানে হচ্ছে প্রথমে দেখি হচ্ছে শিফটকে দেখি, শিফট আনশিফট, ঠিক আছে? আমরা আনশিফটকে দেখি। এখন আমি যদি এটাকে আপাতত একটু কনসোল লক করার চেষ্টা করি, দেখেন এখানে কি হয়েছে? আনশিফট যখনই আমরা করছি, এই আমার যে এলিমেন্টটা বা আমার যে এই ভ্যালুটা, এটা প্রথমে যুক্ত হয়েছে, এটা কিন্তু শেষে যুক্ত হয় নাই, ঠিক আছে? এখন এই প্রথমটাকে যদি আপনি বাদ দিতে চান, সেই ক্ষেত্রে জাস্ট আনশিফটের পরিবর্তে আপনি কি ব্যবহার করবেন? শিফট। ওকে, শিফটটাকে যদি আপনি এখান থেকে জাস্ট কল করে দেন, তাহলে সে কী করবে? প্রথম এলিমেন্টকে সে বাদ দিয়ে দিবে, ঠিক আছে? এখন দেখেন এখান থেকে কিন্তু 1কে বাদ দিয়ে দিছে। তো আমি যে নামটা যোগ করছিলাম ওইটা কিন্তু এখানে দেখাচ্ছে না, কারণ আমি তো অ্যাড করে নিই, তো অ্যারের ভিতরে যায় না। এখন কিন্তু অ্যারে এটাই আছে, রাইট? আমরা নতুন কোনো ভ্যালু দিই নাই, এই জন্য এই একটাকে বাদ দিছে, 2 3 5 এটা থেকে সে শুরু করছে। ওকে, তো মোটামুটি আমরা একটা জিনিস জানলাম যে অ্যারে আসলে কিভাবে কাজ করে, বা অ্যারে জিনিসটা কি, আমরা কেন অ্যারে রাখি। যখন আমরা অনেকগুলো এলিমেন্ট কোনো একটা জায়গায় স্টোর করতে চাই, তখন সেটা একটা অ্যারের ভেতরে রাখি। অ্যারের ভেতরে আমরা চাইলে নাম্বার, স্ট্রিং, অবজেক্ট, ফাংশন সব কিছু রাখতে পারি, ঠিক আছে? তো আমরা যখন ES6 দেখব, তখন অ্যারে ডিস্ট্রাকচারিং দেখব, অবজেক্ট ডিস্ট্রাকচারিং দেখব, ঠিক আছে? তো এখন আপাতত আমরা জাস্ট বুঝলাম যে অ্যারের ভেতরে আমরা চাইলে অনেক কিছু রাখতে পারি, ঠিক আছে? আমরা যেরকম একটা অবজেক্ট দিয়ে এরকম একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারতেছিলাম, একটা অবজেক্টের বিস্তারিত প্রপার্টি এবং ভ্যালু রাখতে পারতেছিলাম, একটা ভেরিয়েবলের ভেতর ভ্যালু রাখতে পারতেছিলাম। অবজেক্টের ভেতর চাইলে আমরা সেই ভেরিয়েবল, অবজেক্ট, ফাংশন সব কিছু একবারে
রাখতে পারি যদি আমাদের দরকার হয়, ঠিক আছে। এবং সেটা থেকে আমরা কিভাবে শেষে একটা পরে যোগ করতে পারি এবং শেষে থেকে কিভাবে একটা বাদ দিতে পারি, শুরুতে কিভাবে আমরা একটা যোগ করতে পারি বা শুরু থেকে বাদ দিতে পারি, এই জিনিসগুলো আমরা দেখে ফেলছি। এছাড়াও এর আরও কিছু মেথড আছে, আপনারা এই জিনিসগুলো একটু এক্সপ্লোর করে নেবেন। W3 স্কুলে যদি আপনি যান, W3 স্কুলে গেলেই আপনারা মোটামুটি অ্যারের বাদবাকি জিনিসগুলো পেয়ে যাবেন। আমরা মোটামুটি পুশ, পপ, শিফট, অ্যারে এই জিনিসগুলো নিয়ে মোটামুটি জানছি। এখন যেই জিনিসটা নিয়ে কথা বলতে যাব, এটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। এই জিনিসটা যদি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন, তাহলে জাভাস্ক্রিপ্ট লাইফটা আপনাদের অনেক বেশি স্মুথ যাবে। নেক্সট জাভাস্ক্রিপ্ট যখন আপনারা কাজ করবেন, ঠিক আছে, এবং আপনাদের লাইফটাকে অনেক বেশি ইজি করে দিবে, ঠিক আছে। তো জিনিসটা কি, সেটা হচ্ছে লুপ। লুপ জিনিসটা যখনই আমরা এই শব্দটা আমরা দেখি, তখন আমাদের মাথায় আসলে কী ভাবে যে এরকম কিছু একটা জিনিস যেটা লুপ করতেছে। আপনি আপনার মিউজিক প্লেয়ারে যদি একটা গান বা কোনো একটা কিছু আপনি যদি লুপিয়ে দিয়ে দেন, ঠিক আছে, তাহলে দেখবেন যে সেই মিউজিকটা একবার শেষ হচ্ছে, আবার শুরু থেকে আবার শুরু হচ্ছে, একবার শেষ হচ্ছে, আবার শুরু হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আপনি সেটাকে স্টপ করতেছেন। তো এখানেও আপনি একটা ইমেজ দেখতে পাচ্ছেন যে এটা জাস্ট ঘুরতেইছে, রাইট। তো লুপ জিনিসটাও অনেকটা এরকম যে আপনার হচ্ছে অনেকগুলো কাজ যেটা করতে হবে আপনাকে বারবার না লিখে আপনি সেটা একটা লুপের মাধ্যমে একেবারে করে ফেলতে পারবেন। তো আমরা এটার একটা রিয়েল এক্সাম্পল দিলে আপনি জিনিসটা অনেক ভালোভাবে বুঝবেন। আমি আমাদের কোড এডিটরে চলে যাই। কোড এডিটরে যাওয়ার পর এখানে আমরা যে অ্যারের এক্সাম্পলগুলো দেখছিলাম, ঠিক আছে, তো সেম আমি এটাকে জাস্ট কমেন্ট করে এখানে নতুন করে আরেকটা অ্যারে নিচ্ছি, ঠিক আছে। এখানে নতুন করে আরেকটা অ্যারে নিচ্ছি যে var নাম্বারস ইকুয়াল একটা অ্যারে যেখানে 1 থাকবে, ওর ভিতর 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, ঠিক আছে, 6 থাকবে, তারপরে হচ্ছে 7 থাকবে, 8 থাকবে, 9 থাকবে, এরকম থাকবে আর কি 12 পর্যন্ত, ঠিক আছে। তো মোটামুটি থাকলো আর কি, ওকে। 12 বা আমরা 10 পর্যন্ত এটাকে রেখে দিই। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এখন আমি যদি বলি যে আমার আসলে কি আমার কনসোল লগে লাগবে এই প্রত্যেকটা নাম্বার, 1কে লাগবে, 2কে লাগবে, 3কে লাগবে, 4কে লাগবে, 5কে লাগবে, 6, 7, 8, 9, 10 সবগুলোকে লাগবে। তো আপনি কি করবেন, আমরা যে অ্যারের যে মেথডগুলো দেখছিলাম এখানে কনসোল লগ লিখবেন, তারপরে কি লিখবেন, নাম্বারস, রাইট। নাম্বারস লিখে এরকম ইন্ডেক্সিং দিবেন, থার্ড ব্র্যাকেট, তারপরে 0, রাইট। 0 দেওয়ার পর এখানে যদি আপনি এখন কনসোল লগ করেন 1 দেখতে পাচ্ছেন। তো আমার শুধু 1 না, সবগুলো লাগবে। তাহলে আপনি হয়তো কি করবেন যে এটাকে এরকম করে কনসোল লগ করবেন, এখানে হচ্ছে ধরেন 1 থাকলো, তারপরেরটা 2 থাকলো, তারপরেরটা হচ্ছে 3 থাকলো, তারপরেরটা 4 থাকলো। তো এইরকম করে আপনি মোটামুটি লিখলে দেখেন 1, 2, 3, 4, 5 এই পর্যন্ত আপনি দেখাতে পারতেছেন, ঠিক আছে। বুঝলাম যেভাবে আপনি লিখতে পারতেছেন, জিনিসটা অনেক একই জিনিস বারবার লেখা লাগতেছে এবং এটা 10 পর্যন্ত আছে, তাই আপনি সাহস করতে পারতেছেন। যদি এখানে 1000 থাকতো তাহলে কি আপনি 1000 বার এটা টাইপ করতেন? অবশ্যই না। এক ডেভেলপাররা মূলত কি একটা আলসা হয়, রাইট। তো শর্টকাট জিনিসগুলো ট্রাই করে। তো লুপ আমাদের এই জিনিসটাকে এসে সলভ করে দিয়েছে যে ভাই সমস্যা নাই, আমাকে জাভাস্ক্রিপ্ট যখন তৈরি করছে জাভাস্ক্রিপ্ট ওয়ালারা বিল্ট ইন একটা জিনিস বানায় রাখছে, সেটা হচ্ছে কি ফর লুপ, ঠিক আছে। তো তোমার জাস্ট কি করতে হবে, একটা লুপ লিখতে হবে এভাবে ফর, তারপরে আপনাকে হচ্ছে এই ফরের ভেতরে আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে আমি ধরেন এই জিনিসটা লিখছি, হ্যাঁ, এই জিনিসটা হয়তো আচ্ছা ঠিক আছে, এটা আমরা ইয়ে করে লিখি, বেটার হবে। এখানে আমরা যেহেতু ওখানে var লেট আসছিল, আমরা var দিয়ে লিখি, হ্যাঁ। তো এরকম ফর লিখবেন। ফর লেখার পরে আপনি হচ্ছে প্রথমে প্যারেনথেসিস দিবেন, ঠিক আছে। প্যারেনথেসিস দেওয়ার পর এখানে হচ্ছে মূলত আপনার ব্লক শুরু হবে, ঠিক আছে। এই প্যারেনথেসিসের ভেতরে আসলে কি হবে, 3টা জিনিস যায়, ওকে। আমি যদি এই পিকচারটা দেখি, দেখেন এই ফরের ভেতরে 3টা জিনিস যাচ্ছে। একটা ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আপনি কত থেকে শুরু করতে চাচ্ছেন, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবেন, এই ফর লুপ কিন্তু শুধুমাত্র অ্যারের উপরে চলে, আপনি অবজেক্টের উপরে দিতে পারবেন না বা ভেরিয়েবলের উপরেও দিতে পারবেন না, ঠিক আছে। এই ফর লুপ শুধুমাত্র একটা অ্যারের উপরে চলে। তো আপনাকে বলে দিতে হবে যে আপনি যেই অ্যারের উপরে লুপটা চালাচ্ছেন সেটা কত থেকে শুরু হবে, অর্থাৎ কততম ইন্ডেক্স থেকে শুরু হবে, ঠিক আছে। তারপর একটা কন্ডিশন দিতে পারবেন আপনি যে কোন কন্ডিশন অনুযায়ী চলবে, ঠিক আছে। মানে সে এত ধরেন 10 পর্যন্ত যাবে, তারপর বন্ধ হয়ে যাবে। যদি আপনি কন্ডিশন না দেন তাহলে তো সে সারা জীবন চলতেই থাকবে, রাইট। তারপর তো কখনো না কখনো তাকে স্টপ করার দরকার পড়বে। তো এখানে একটি স্টপিং কন্ডিশন আপনি দিবেন যে যদি 10 পর্যন্ত হয়ে যায় বা এত হয়ে যায় তখন সেটাকে স্টপ করে ফেলো। এবং তারপরে কি স্টেপ ভ্যালু জিনিসটা কি, যে আপনার একবার একটা লুপ চলার পরে তার পরবর্তী যে স্টেপটা আসবে
সেটাতে সে কত করে বাড়াবে, অর্থাৎ সে কি তার ইমিডিয়েটলি পরেই যাবে নাকি তার 2 ঘর পরে যাবে, ঠিক আছে। তো এখানে মেইনলি ব্যাপারটা কি হয়েছে, আমরা এখানে প্রথমে এখানে ইনিশিয়ালাইজ দিই যে var i ইকুয়াল আমরা দিলাম 0, যে i এর হচ্ছে এই একদম শুরু 0তম ইন্ডেক্স মানে 1, যেহেতু অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তো এই 0 থেকে শুরু হবে লুপটা, ঠিক আছে, যেহেতু আমাদের 1 থেকে দরকার। এরপরে একটা স্টপিং কন্ডিশন দিব, যে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তখন লুপটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই যে আপনার হচ্ছে এখানে কি আমরা হচ্ছে এই নাম্বারস ডট লেন্থ দিয়ে আমরা কি করতে পারি, আমাদের এই অ্যারের লেন্থটাকে চেক করতে পারি, রাইট। তো আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি, সেটা হচ্ছে কি, আমরা এখানে var i ইকুয়াল 0 ধরে নিছি। তো এই আয়ের যেই ভ্যালু, আয়ের ভ্যালুটা যদি যখন হচ্ছে আপনার লেস দেন আপনার হচ্ছে এই নাম্বারসের যে লেন্থটা থাকবে, অর্থাৎ নাম্বারসের ভিতরে টোটাল 10টা আছে, এখন কিন্তু ইন্ডেক্সের কথা বলতেছি না, আমি বলতেছি লেন্থের কথা, অর্থাৎ নাম্বারস ডট লেন্থ এই পর্যন্ত যদি এর নিচে হয় তাহলে সে কী করবে, আপনার হচ্ছে কি বলে আপনার এই ইয়েটা বন্ধ করে দিবে। অর্থাৎ যেহেতু আয় শুরু হচ্ছে 0 থেকে, আর এই ভ্যালুগুলো কিন্তু আপনার 10 পর্যন্ত আছে, রাইট। তো আমি যদি বলি আয়ের ভ্যালু 9, তার মানে কি আয়ের ভ্যালুটা হচ্ছে আপনার এই ইন্ডেক্সের 10টাকে তখন সে নিবে, রাইট। কারণ থার্ড ব্র্যাকেটের ভেতরে আপনি যদি 9 লেখেন তার মানে এইটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, যেহেতু ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। আচ্ছা, আই লেস দেন নাম্বারস ডট লেন্থ, এরপরে আপনার হচ্ছে আইটা বাড়বে কি i প্লাস প্লাস, ওকে। অর্থাৎ প্রথমে লুপটা চলবে এই অ্যারের উপর, যখন আপনি চালাচ্ছেন এই নাম্বারস ডট লেন্থ দেখাতেছেন, তার মানে কি এই নাম্বারস অ্যারের উপরে চলতেছে লুপটা, প্রথমবার চলবে 1-এর উপরে, সেকেন্ডবার যখন আবার লুপটা চলবে তখন 2, থার্ডবার যখন লুপটা চলবে তখন 3কে সে নিবে, রাইট। তো এরকম করে প্রত্যেকটি স্টেপে কি আপনি i প্লাস প্লাস মানে কি এক ঘর করে বাড়াবেন, মানে 1-এর পর 2 নিতে চাচ্ছেন, নাকি 1-এর পর সরাসরি 3-এ নিতে যাচ্ছেন? যদি নিতে চান তাহলে এখানে আপনি 2 ঘর করেও বাড়াইতে পারবেন, ঠিক আছে। আমরা আপাতত এটা দেখতেছি, এবং এখানে আমরা কনসোল লক করব। কনসোল লক করব হচ্ছে কি, এই আইটাকে আপাতত কনসোল লক করে আমরা দেখি, ঠিক আছে। এই আইটাকে কনসোল লক করে দেখি, ওকে। তো আইটা আসলে কি আসতেছে, আইটাকে যদি আমরা কনসোল লক করি, বা আমরা ধরেন এখানে আই না দিয়ে নাম্বারস লিখি, হ্যাঁ, নাম্বারস থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা হচ্ছে 0 না লিখে আই লিখলাম, ঠিক আছে। অর্থাৎ এখন যদি আমরা এটাকে চালাইলে বুঝতে পারবেন, তারপর আমি এটাকে এক্সপ্লেন করতেছি। দেখেন এটা কি করছে, 1 2 3 4 5 6 7 8 9 10 এসবগুলোকে সে প্রিন্ট করে দিয়েছে শুধু এতটুকু কোড লিখে। এর আগে আমরা কনসোল লক কতবার লিখতেছিলাম, রাইট। তো আমাদের লাইফটাকে কিন্তু অনেক বেশি ইজি করে দিয়েছে। কিন্তু এটা এখানে কাজ করতেছে কিভাবে, আমরা প্রথমে এই ফর লুপটাকে বলে দিছি যে তুমি শুরু হবা 0 থেকে, অর্থাৎ আই নামে আমরা একটা ভেরিয়েবল নিছি, নিয়ে এখানে যে আই নিতে হবে ব্যাপারটা এরকম না, আপনি চাইলে অন্য নাম দিতে পারেন, কিন্তু যেহেতু এটা ইন্ডেক্স বোঝাচ্ছে এই জন্য আই নিছি আমরা। তো এই আইটা শুরু হবে 0 থেকে, 0 থেকে শুরু হওয়ার পর এই আই যদি লেস দেন নাম্বারস ডট লেন্থ হয়, ঠিক আছে, অর্থাৎ আয়ের ভ্যালু 9 মানে কি, আয়ের ভ্যালু যখন 9 তখন নাম্বারস ডট লেন্থ মানে কি 10, 10-এর ছোট মানে কি 10-এর লেস দেন আয়ের ভ্যালু কত 9 যদি হয় তখন এটা থেমে যাবে, তখন এই কন্ডিশনটা ট্রু হবে, রাইট। তো তখন আমাদের এই কন্ডিশনটা এই পর্যন্ত চলবে আর কি, ঠিক আছে, মানে আপনার নাম্বারস ডট লেন্থের আগ পর্যন্ত চলবে, অর্থাৎ এখানে লেন্থ আছে কত 10, 10-এর আগ পর্যন্ত 9, অর্থাৎ 9 বার পর্যন্ত চলবে, ব্যাপারটা ক্লিয়ার। এরপরে প্রত্যেকটি স্টেপে আয়ের ভ্যালুটা বাড়াচ্ছি কত করে 1 করে, অর্থাৎ 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 1 করে বাড়াচ্ছি, ঠিক আছে। এখন এখানে কি করতেছি আমরা, কনসোল লক করতেছি, অর্থাৎ প্রথমবার যখন লুপ চলতেছে তখন দেখেন এই 1কে প্রিন্ট করছে, তারপরে কিন্তু পরের লাইনে চলে গেছে, অর্থাৎ একবার কনসোল লক করে সে আবার এই লুপে ফেরত গেছে, কারণ এই কন্ডিশনটা তখন আপনার চলতেইছে, কারণ নাম্বারস ডট লেন্থ হচ্ছে 10, 10-এর আগ পর্যন্ত মানে কি 9, 9 পর্যন্ত চলবে, রাইট। ওকে ফাইন। এখন এইখানে হচ্ছে যেই নাম্বারস থার্ড ব্র্যাকেটের ভেতরে আপনার হচ্ছে কি থার্ড ব্র্যাকেটের ভেতরে আই, অর্থাৎ আমরা জানি কি এই থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা যদি এই 0 দিতাম তাহলে আমরা 1কে বোঝাইতাম, যদি এখানে 1 দিতাম নাম্বারস থার্ড ব্র্যাকেটের ভেতরে 1 তাহলে এই 2কে আমরা পাইতাম, রাইট। তো এই আয়ের ভ্যালু যেহেতু 1 করে বাড়তেছে, তার মানে আয়ের ভ্যালু প্রথমে থাকতেছে 1, তারপরে 2, তারপর 3। তো এই নাম্বারস এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি আয় দেওয়া মানে কি আয়ের ভ্যালু যখন এখানে 0 এখানেও আয়ের ভ্যালু 0, যখন এখানে আয়ের ভ্যালু 1 তখন এখানে আয়ের ভ্যালু 1, আয়ের ভ্যালু 1 মানে কি নাম্বারস আয়ের ভ্যালু 1 মানে কি এইটা, তো ওইটাকে কনসোল লক করতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের লুপের এক্সিকিউশন জিনিসটা। তো এটাকে আমরা ধরেন এটা তো নাম্বারস ডট লেন্থ দিয়ে আমরা চেক করছি, আপনি চাইলে কিন্তু এখানে সরাসরি আরেকটা লুপ লিখতে পারেন, ঠিক আছে,
সেটা হচ্ছে কি, ধরেন এরকম করে আমরা একটা লুপ লিখলাম, এখানে আমরা হচ্ছে এটাকে var দিয়ে দিই এবং এটাকেও আমরা val লিখি, ঠিক আছে। আচ্ছা, তো লেখার পর এখন এখানে আমরা কি করছি, অ্যারে ডট ইন্ডেক্স চাইলে এই জায়গাটাতে আমরা চাইলে সরাসরি একটা সংখ্যাও বসাই দিতে পারি যে 10, ওকে। তো 10 পর্যন্ত সে চলবে, ওকে। তো এখন যদি আমি এখানে জাস্ট কনসোল লক করি ইন্ডেক্সকে, এটা আরেকটা লুপ, ইন্ডেক্স মানে কি, যে var ইন্ডেক্স যেটা ধরছি এটা। তো এখানে আপনি দেখতে পারবেন, এটাকে আমি আপাতত কমেন্ট করে রাখতেছি। এখন যদি এটার সাথে কিন্তু অ্যারের কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট এমনিতে আমরা এমন একটা অ্যারে লিখতেছি যেটার ভ্যালু আপনার হচ্ছে 0 থেকে শুরু হবে ইন্ডেক্সিংটা, এবং এটা চলবে কত 10-এর আগ পর্যন্ত। তো এখন যদি আমি এটাকে কনসোল লক করি, এখানেও দেখেন আপনি 9 পর্যন্ত পাচ্ছেন, ঠিক আছে। এটা 0 থেকে শুরু হয়েছে, কারণ এখানে শুধু ইন্ডেক্স আছে, ওকে। আচ্ছা, এবং প্রত্যেকটা ভ্যালু এক এক করেই বাড়তেছে, ঠিক আছে। তো এই যে 0, 1, 2, 3 এই ভ্যালুগুলো আয়ের ভ্যালু, অর্থাৎ এখানে ইন্ডেক্স লেখা আছে, এখানে লেখা ছিল কি আয়। এই আয়ের ভ্যালু 0 থেকে শুরু হয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এ পর্যন্ত গেছে। তো একবার করে গেছে, এবং এই নাম্বারস থার্ড ব্র্যাকেটের ভিতরে আয়, অর্থাৎ আয়ের ভ্যালু যখন 0 তখন এই একতম ইন্ডেক্স নিছে। তারপরে আবার যখন 1 বাড়াই দিছে এখানে, আয়ের ভ্যালু তখন 0-র সাথে 1 যোগ করে 2, তো তখন আয়ের ভ্যালু 0-র সাথে 1 যোগ করে 1 হয়, সরি। তো এই একটাকে এখানে বসাই দিছে, তখন এই ভ্যালুটাকে নিছে, ঠিক আছে। তো এইভাবে মূলত হচ্ছে একটা লুপ কাজ করে। এখন আমরা ইফ এলস শিখছিলাম, রাইট? তো আমরা কিন্তু চাইলে সেই ইফ এলসটাকে এই লুপের ভেতরে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমি এইটাকে আপাতত তুলে দিচ্ছি, এটাকে তুলে দিচ্ছি। তো এইখানে আমরা চাইলে কোড লিখতে পারি, ঠিক আছে। আপনি ধরেন আরেকটা ভেরিয়েবল লিখলেন, যে ভেরিয়েবল এলিমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, এলিমেন্ট ইকুয়াল এই যে নাম্বারস থার্ড ব্র্যাকেটের ভেতরে আই, ঠিক আছে। প্রত্যেকটা লুপে এই এলিমেন্টের ভেতরে ওই জিনিসগুলো এসে থাকবে, 1, 2, 3, 4, 5, 6, যেটা কনসোল লগ হচ্ছিল। তো এখন এটার উপর আমরা চাইলে কন্ডিশন দিতে পারি, ইফ এলস ব্যবহার করতে পারি। তো আমরা ইফ যদি এরকম লিখি যে এই এলিমেন্ট যখন সমান, ঠিক আছে, মানে ইকুয়াল যখন 5 হবে, তখন আমাকে একটা কনসোল লক করে দেখাবে, ঠিক আছে। কনসোল লক করে দেখাবে পাইছি তোরে, ঠিক আছে। আমার কন্ডিশনটা এরকম যে আমরা একটা লুপ চালাইছি, এই লুপের ভেতরে কন্ডিশন আছে একটা, যে যদি এইখানে 5 নামে কোনো সংখ্যা থাকে, এবং এই লুপ চালানোর সময় যদি 5টাকে যখনই আমি পাবো তখনই আমি কনসোল লক করে দেবো পাইছি তোরে, ঠিক আছে। আমি যদি এখন এখানে দিই, দেখেন এখানে পাইছি তোরে এটা দেখাচ্ছে কিন্তু, ওকে। তো আমরা চাইলে এভাবে কন্ডিশন দিতে পারি বেসড অন আমাদের অ্যারে অফ এলিমেন্টের উপর, ঠিক আছে। যে আমাদের যেই অ্যারের উপরে আমরা লুপ চালাচ্ছি, সেই অ্যারের উপরে বেস করে আমরা চাইলে একটা কন্ডিশন সেট করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা মোটামুটি একটা জিনিস বুঝে গেছি। তো আমরা এই জিনিসটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য এই লুপের এই জিনিসগুলোকে চেঞ্জ করে আমি এখানে এরকম করে নাম দিয়ে দিই, যে ঠিক আছে গিয়াস দিলাম, তারপরে হচ্ছে এখানে স্পেস পড়ে গেছে, গিয়াস দিলাম, তারপরে হচ্ছে আমি দিলাম হিরো, এরপরে হচ্ছে আরেকটা কমা দিয়ে আমি এখানে লিখলাম যে বিডি, ওকে। তারপরে এখানে আমি দিলাম কি হিরো। এখন কি আছে, এর ভেতরে কিন্তু নাম্বার নাই, এর ভেতরে টেক্সট আছে, রাইট? তো আপনি এই প্রত্যেকবার কী হবে, এই এলিমেন্টের ভেতরে গিয়াস, হিরো, বিডি এগুলো এসে থাকবে। এখন আপনি এলিমেন্টের সাথে যদি 5 দেন, তাহলে তো এটা আর পাবে না, কারণ 5 নামে এর ভেতরে কিছু নাই। আপনি এখানে এবার কন্ডিশন দিতে পারেন যে এলিমেন্ট ইকুয়াল যদি হিরো হয়, তাহলে এখানে পাইছি তোরে এটা দেখাবে, ঠিক আছে। আর যদি এই নামে কিছু না থাকে, অর্থাৎ খুঁজে যদি না পায়, হ্যাঁ, খুঁজে না পাইলে কি করবে, খুঁজে না পাইলে এখানে কনসোল লক করে আমাকে দেখাবে, কনসোল লক করবে, দেখাবে যে পাই নাই, ওকে। তো এখন আমি যদি ধরেন এখানে একটা জিনিস দিই, দেখেন এখানে কি হচ্ছে, আমার এই যে এলিমেন্ট, ঠিক আছে, এই নাম্বারস আই এটার ভেতরে যাচ্ছে, যাওয়ার পর এখানে আসলে কি দিয়েছে দেখেন, প্রথমে দিয়েছে পাই নাই, তারপরে পাইছি তোরে, তারপরে পাই নাই, ওকে। তার মানে কি, আমাদের এই লুপটা চলতেইছে, যখন আমরা এটা পেয়ে গেছি তারপরও কিন্তু সে থামে নাই, তারপরে চলতেছে। এই জন্য কিন্তু পরের বার আবার চলার সময় যখন সে খুঁজে পায় নাই তখন পাই নাই কে করতেছে, যখন সে খুঁজে পাইছে তখন পাইছে কে করতেছে, ওকে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এই লুপকেও চাইলে থামাইতে পারি, সেটা ব্রেক কন্টিনিউর মাধ্যমে, কিন্তু আমরা জাস্ট এইটা দেখতে চাইলাম যে আমরা চাইলে আমাদের এই
অ্যারের উপর, অর্থাৎ আমার যে অ্যারেটা আমরা যেটার উপর লুপ চালাচ্ছি সেটার এলিমেন্টের উপর বেসড করে আমরা চাইলে কন্ডিশন দিয়ে এইখানে চেক করতে পারি। ঠিক আছে, তো সেই জিনিসগুলো আমরা পাচ্ছি নাকি পাচ্ছি না। ওকে, ধরেন আপনার বাসায় আপনার প্রত্যেক দিন জুস বানানো লাগে, তো আপনি সেই কাজটা করেন কি, মানে সেটা ম্যানুয়ালি করেন, অর্থাৎ আপনি আমের যদি জুস বানান আমটা কিনে নিয়ে আসেন, তারপর তার সাথে কিছু একটা মিক্স করায় আপনি নিজে নিজে সেটাকে জুস বানান। তো জিনিসটা অনেকটা কষ্টসাধ্য, যেহেতু এই জিনিসটা আপনার প্রত্যেক দিন করতে হচ্ছে বা আপনার সারা জীবনে যখন খুশি তখন লাগতে পারে এই জুস বানানো, রাইট। তো সেটা আপনি কি করতেছেন, আপনার হচ্ছে ম্যানুয়ালি করতেছেন, রাইট। তো জিনিসটা কিন্তু আপনার কাছে মনে হবে যে অনেক কষ্টকর, রাইট। তো আপনার কাছে মনে হবে কি যে ইস, যদি আমার কাছে এমন একটা মেশিন থাকতো যার ভেতরে জাস্ট আমি আম বা ফলমূল দিয়ে দিতাম যে আমাকে জুস বানিয়ে দিত। তো এই সেম এই কনসেপ্টটা বা লাইফ ইজি করে দেওয়ার মতো এই প্রবলেমটাই সলভ করার জন্য স্পেশালি হচ্ছে জাভাস্ক্রিপ্টে আসছে ফাংশন। তো আমরা মূলত এখন কথা বলবো জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে। বাই দ্য ওয়ে জাভাস্ক্রিপ্টকে কিন্তু ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়। ঠিক আছে, তো ফাংশন অনেক ইম্পর্ট্যান্ট, এটা আপনার বোঝা উচিত, এবং এটা বুঝলে আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, তো আমরা সেম একটা জিনিস দেখি যে ফাংশনটা আসলে কিভাবে লেখে। ঠিক আছে, ধরেন আপনার কাছে এমন একটা জিনিস যে আপনার দুইটা সংখ্যার একটা যোগফলের একটা ফাংশন লিখতে হবে। ঠিক আছে, তো এখন ফাংশনটা লেখে কিভাবে, অবশ্যই আপনাকে ফাংশন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, এরকম করে ফাংশন লিখতে হবে। ঠিক আছে, ফাংশন লেখার পর আপনি হচ্ছে কি করবেন, এখানে চাইলে ফাংশনের একটা নাম দিতে পারেন। ঠিক আছে, আমি এখানে নাম দিয়ে দিলাম ধরেন সাম। এরপরে আপনি হচ্ছে এরকম একটা প্যারেনথেসিস দিবেন, এটার ভেতরে আসলে আর্গুমেন্ট পাস করা যাবে, আর্গুমেন্ট রিসিভ করবেন আপনি প্যারামিটার। তো এটা কি, এটা আমরা একটু পরে দেখব, বাট আপাতত আমরা ম্যানুয়ালি ফাংশন হচ্ছে এরকম করে প্যারেনথেসিসের পরে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ব্লক তৈরি করবেন, অর্থাৎ এইভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করে। ঠিক আছে, আপনি প্রথমে ফাংশন এই কিওয়ার্ডটা লিখবেন, লেখার পরে আপনি ফাংশন একটা নাম দিছেন সাম, ওকে, বা আপনি অন্য নাম দিতে পারেন, যে ধরেন ফাংশনের নাম দেন হচ্ছে যে অ্যাড, ওকে, অ্যাড টু নাম্বার। তো এইটা কি, এটা কিন্তু ফাংশনের নাম, এটা যে কোনো নাম হইতে পারে। তারপর আপনি একটা প্যারেনথেসিস দিয়েছেন, তারপর সেকেন্ড ব্র্যাকেট। তো এটার ভেতরে নানান ধরনের ভ্যালু আমরা প্যারামিটার হিসেবে রিসিভ করব, সেটা দেখব। তার আগে জাস্ট আমরা সিম্পল একটা ফাংশন লিখছি, এই ফাংশনটার আমরা এক্সিকিউশন প্রসেসটা বুঝবো যে এটা কি করতেছে, এটার কাজ কি। দেখেন, প্রত্যেকটা ফাংশন আপনি যখন লিখতেছেন তার একটা পারপাস এবং তার একটা উদ্দেশ্য থাকে, যে আপনি ফাংশনটা এই কারণে লিখতেছেন। যেরকম আমি আপনাকে বললাম যে আপনি মেশিনটা যে কিনতেছেন এটা হচ্ছে জুস বানানোর জন্য, রাইট। তো আপনার জুস বানানো কাজটাকে সহজ করে দেওয়ার জন্য আপনি মেশিনটা কিনতেছেন, এটাই আপনার কিন্তু পারপাস ছিল মেশিনটা কেনার, রাইট। তো সেম আমাদের এই ফাংশনটার পারপাস হচ্ছে দুইটা নাম্বারকে যোগ করা। তো আমি জাস্ট এখানে কনসোল ডট লগ দিলাম, কনসোল ডট লগ দিয়ে এখানে ধরেন 10 + 20 এরকম কিছু একটা দিলাম। এখন আপনি যদি ধরেন, আমি আগের এই কোডগুলো আপাতত কমেন্ট করে দিই, এগুলো কমেন্ট করে দিলাম। এখন আপনি যদি এখানে এসে এটাকে রান করান, কিছুই দেখবেন না, কারণ কি, এই ফাংশনটা যেখানে লিখছেন এটাকে আসলে আপনি ডাক দেন নাই, অর্থাৎ এটাকে চালু করেন নাই। ঠিক আছে, আপনি যে মেশিন কিনে নিয়ে আসেন তার ভিতরে ইনগ্রিডিয়েন্টস টিংগ্রিডিয়েন্টস সব কিছু দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আসলে তাকে চালু করেন নাই। চালু করার জন্য আপনাকে কী করতে হবে, ফাংশনকে কল করতে হবে। ঠিক আছে, তো কল জিনিসটা কি, আপনি ফাংশনের নামটা লিখবেন, অ্যাড টু নাম্বার এটা লিখবেন, লেখার পর জাস্ট যদি একটা প্যারেনথেসিস দিয়ে দেন, এই প্যারেনথেসিস দেওয়া মানে কি, এই ফাংশনটাকে কল করা, অর্থাৎ এই নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আপনি কল করতেছেন। কল করা মানে কি, ডাক দেওয়া। ডাক দিলেই ফাংশনটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হলে এই কনসোল লগটা সে আপনার রান করে দিবে, এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখন যদি আমি এখানে রান করি, দেখেন এখানে দেখাচ্ছে 30, ওকে। তো আমরা মোটামুটি এইটা বুঝে গেলাম, ঠিক আছে, যে একটা ফাংশন আমরা লিখছি যেটা দুইটা সংখ্যা যোগফল কনসোল লগ করতেছিল, এবং সেটাকে আমাদের রান করাইতে হইলে, অর্থাৎ ফাংশনটাকে এক্সিকিউট করাইতে হলে আমাদের অবশ্যই সেই ফাংশনটার নাম ধরে ডাক দিতে হবে, রাইট। ওকে, ঠিক আছে, এইটা আমরা বুঝে গেছি। তো বোঝার পর এখন এই যে 20 আর 10 আর 20 আমরা যোগ করছি, আপনি যতবার হচ্ছে এই অ্যাড টু নাম্বারকে আপনি কনসোল লগ করবেন, ঠিক আছে, এখানে চাইলে অনেকবার আপনি এই ফাংশনকে কল করতে পারেন, যতবার কল করবেন ততবারই হচ্ছে এই জিনিসটা দেখাবে এখানে। ঠিক আছে, এখন আপনার কাছে ধরেন মনে হইল যেখানে তো 10-20কেই কল করতেছে, আমি চাচ্ছি কি যে আমি কল করার সময় বলে দিব যে ভাই তুমি 10-20কে যোগ করবা না, তুমি 40-50কে যোগ করো, বা তুমি অতকে যোগ করো। তাহলে কি হবে, আমাদের এই ফাংশনটা আমরা যে কোনো দুইটা নাম্বারে যোগ করতে পারবো, রাইট। তো সেইটা করার জন্যই আসে এখানে প্যারামিটার বা আর্গুমেন্টের কনসেপ্ট,
ওকে, তো এই ফাংশনে এখানে কি বলতেছে যে ভাই সমস্যা নাই, তুমি এখানে দুইটা প্যারামিটার নিবা, একটা হচ্ছে ধরলাম এ আর একটা হচ্ছে কমা দিয়ে বি, এ বি এই দুইটা প্যারামিটার নিবা। এরপরে এখানে কনসোল লগের এখানে এসে তুমি কি করবা, এই এ আর এই বিকে যোগ করে দাও। এই এ বি আসলে কোত্থেকে আসবে, এ বি আসবে সেখান থেকে যেখান থেকে আপনি ফাংশনটা কল করতেছেন। অর্থাৎ আপনি ফাংশনটাকে ডাক দেওয়ার সময় তার ভেতরে বলে দিবেন যে ভাই এই দুইটা সংখ্যাকে যোগ করো, অর্থাৎ 10 আর এখন ধরে নিলাম 50। এখন যদি আপনি এইটাকে কনসোল লক করেন, দেখেন এখন দেখাচ্ছে কত 60। অর্থাৎ আপনি যখনই ফাংশনটাকে কনসোল লক মানে কল দিচ্ছেন তার ভিতরে 10 প্রথম প্যারামিটার হিসেবে দিচ্ছেন, সেকেন্ড প্যারামিটার হিসেবে আপনি কি দিচ্ছেন 50। এই 10 আসলে এই ফাংশনকে কল করার পর চলে যাচ্ছে কোথায়, এই এর কাছে, এই 10 চলে যাচ্ছে এবং এই 50টা যাচ্ছে কোথায়, এই বিতে। তারপরে কনসোল লক করতেছে কি এই এর জায়গায় এ এবং এই বির জায়গায় বিকে কনসোল লক করে দিচ্ছে, 10 আর 50কে যোগ করে 60 করে দিচ্ছে। এখন আপনি যদি জাস্ট এখানে নাম্বার পরিবর্তন করে দেন তাহলে আপনার যোগফল কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনি এখন যে কোনো দুইটা সংখ্যার জন্য যোগফলের একটা ফাংশন লিখে ফেলতে পারছেন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি যে ধরেন আমরা কি করে, আমাদের বাসায় যদি ছোট ভাই থাকে, আমরা আসলে শুয়ে থাকতে অনেক সময় ছোট ভাইদেরকে হুকুম করি যে এই দোকান থেকে এটা কিনে নেয় ওইটা কিনে নেয়, রাইট। তো ধরেন আপনার একটা কাজ করতে হচ্ছে যেটা আপনার করতে ভালো লাগতেছে না, আপনার ছোট ভাইকে দিয়ে করাচ্ছেন, ঠিক আছে। তো ছোট ভাইকে দিয়ে আপনি করাচ্ছেন যে আমি তোকে 100 টাকা দিলাম, তুই 100 টাকা নিয়ে যাবি, নিয়ে যায় দোকান থেকে এই জিনিসটা কিনবি, কেনার পর 20 টাকা ফেরত পাবে, ওই 20 টাকা আবার আমাকে নিয়ে এসে ব্যাগ দিবি, ঠিক আছে। এই জিনিসটা আমি আমার পকেটে রেখে দিব, পরবর্তীতে আমার জীবনে যদি চলার পথে আবার কাজে লাগে তখন আমার পকেট থেকে এই জিনিসটা নিয়ে আমি ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো এইরকম একটা জিনিস, তো সেই ক্ষেত্রে এই ফাংশনটার সাথে আপনি কিভাবে রিলেট করতে পারেন, ধরেন আপনি এই ফাংশনকে কল দেওয়ার সময় তার ভেতরে আপনি 10 আর 50কে যোগ করতে বলছেন, আপনি যোগ না করতে বলে একে ধরেন বিয়োগ করতে বলছেন, ঠিক আছে, মাইনাস করতে বললেন, ঠিক আছে। মাইনাস করলে কত হবে, 100 থেকে 50 বাদ দিয়ে যেটা থাকবে সেটা আপনাকে দিচ্ছে 50। এখন এইখানে এইখানটাতে আপনি চাইলে কি করতে পারেন, এই দুইটাকে ধরেন আপনি মাইনাস করে আরেকটা ভেরিয়েবলের ভিতর রাখতে পারেন। ধরেন এখানে আপনি একটা ভেরিয়েবল নিচ্ছেন যে var রেজাল্ট ইকুয়াল এ মাইনাস বি, জাস্ট কী করলেন কনসোল লগ না করে এখানে একটা ভেরিয়েবলের ভিতর মাইনাস করে সেই ভেরিয়েবলের ভিতর মানটা রাখতেছেন এবং এইখান থেকে আপনি রিটার্ন করে দিচ্ছেন, ঠিক আছে। এখান থেকে কী করতেছেন, রিটার্ন করে দিচ্ছেন। কাকে রিটার্ন করবেন, রেজাল্টকে। অর্থাৎ এই এ থেকে বি মাইনাস করে যে ভ্যালুটা থাকবে সেটাকে আপনি রিটার্ন করে দিচ্ছেন। এখন একটা মজার জিনিস হবে, আমি আপনাদেরকে এটা রান করলে বুঝতে পারবেন যে এই জিনিসটা ধরেন আমি করলাম, এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না। তার কারণ কি, এখানে কিছুই না দেখানোর কারণ এখান থেকে যে আপনি রিটার্ন করছেন, অর্থাৎ আপনি আপনার ছোটো ভাইকে যে মানে আপনি একটা ছোটো ভাই বা যে হোক আপনি ফাংশনটাকে যে কল করছেন তাকে যে আপনি টাকা দিচ্ছেন, সে বিয়োগ টিয়োগ করে আপনাকে রিটার্ন দিয়ে দিছে, ঠিক আছে। কিন্তু আপনি আপনার পকেটে রাখেন নাই, পকেটে না রাখলে তো আপনি আসলে টাকাটা দেখতে পারবেন না বা আপনি দেখাইতে পারবেন না পরবর্তীতে। তো সেইটা দেখার জন্য আপনি কি করতে পারেন, এই অ্যাড টু নাম্বারসকে আপনি একটা ভেরিয়েবলের ভিতর রেখে দিবেন। ধরেন এখানে একটা var লিখলেন, এখানে হচ্ছে আপনি লিখলেন যে আউটপুট, ঠিক আছে, আউটপুট দিয়ে এরকম লিখলেন। এখন কি হবে, এই আউটপুটের ভেতরে এই রিটার্ন করা ভ্যালুটা, এখান থেকে যে রেজাল্টটাকে রিটার্ন করতেছেন এই রেজাল্টটা এসে এই আউটপুটের ভেতর থাকবে, ওকে। তো এখন যদি আপনি আউটপুটকে কনসোল লক করেন, অর্থাৎ আউটপুটকে যদি আপনি কনসোল লক করেন, এখন আপনি ওই রেজাল্টটা দেখতে পারবেন, ঠিক আছে। এখন এই 50টাকে দেখতে পাচ্ছেন, ওকে। তো এইটা হচ্ছে মূলত হচ্ছে রিটার্নের কাজ। এইটার আরও ভালো এক্সাম্পল আমরা দেখব যখন আমরা ডম ম্যানিপুলেশন করবো, অ্যাজাক্স নিয়ে কাজ করব সেকেন্ড পার্ট ভিডিওতে, আমরা মোটামুটি এইগুলো দেখব আর কি, ঠিক আছে। তো এখন জাস্ট আমরা এটা বুঝলাম যে আমরা চাইলে একটা ফাংশন এরকম লিখতে হবে। আপনার যে এখানে মানে আপনি কিন্তু 2টা 3টা 4টা অনেকগুলো প্যারামিটার নিতে পারেন, তবে যত কম প্যারামিটার নেবেন তত ভালো আপনার ফাংশনের জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে মোটামুটি কিন্তু আমরা এই জিনিসটা বুঝে গেছি। আপনি যদি ধরেন এই 10-এর জায়গা যদি এইটাকে যদি আপনি বাদ দিয়ে কল করতেন, ঠিক আছে, শুধু 100 দিতেন, তাহলে কী হইতো দেখেন। আপনি যদি এটা করতেন দেখেন তখন নান দিছে, কারণ কি এই 2 যে ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু তখন আর এখানে ডিফাইন নেই, আনডিফাইন পাচ্ছে, রাইট। তো আনডিফাইন পাইলে সে যদি 100 থেকে আনডিফাইনকে মাইনাস করে তখন সে নাম দিয়ে দিচ্ছে, নট এ নাম্বার হয়ে যাচ্ছে, ওকে। তো সবসময় আপনার হচ্ছে আপনি যেই প্যারামিটার 2টা লাগবে সেটা দিয়েই কল করবেন, অথবা এখানে আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য এখানে চাইলে আমরা ডিফল্ট ভ্যালুও ব্যবহার করতে পারি, ঠিক আছে। যে বি যদি কেউ পাস না করে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এইখানে একটা ডিফল্ট এরকম একটা ভ্যালু দিতে পারি,
ঠিক আছে, যে যদি বি পাস করে তাহলে তো বির ভ্যালুটা এটা হবে, না হলে এরকম 0 বা এরকম কিছু একটা দেখাবে। আচ্ছা, তো এখানে মোটামুটি আমরা বুঝতে পারছি যে ফাংশন জিনিসটা কিভাবে কাজ করবে, ফাংশন কিভাবে লেখে, ফাংশন কেন আসছে। এটা যদি খুব বেশি মাথা গরম করে ফেলে তাতেও ঘাবড়ানোর কিছু নাই, কারণ এটা মাত্র শুরু। আমরা এত 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 বেশি ফাংশন ব্যবহার করবো যে ফাংশন আপনি একদম পান্তাভাতের মতো বুঝে ফেলবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে আমরা জাস্ট এখন আমাদের এই টার্মিনালে আমরা বুঝতেছি, এই জন্য আপনাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে, বাট আমরা যখন ডম ম্যানিপুলেশন এই জিনিসটা বুঝবো তখন এটা একদম ইজি লাগবে, কারণ তখন আমরা রিয়েল কেসগুলো দিয়ে দেখব। ঠিক আছে, তো আপনি চাইলে এরকম আরও ফাংশন লিখতে পারেন, যে ফাংশন ধরেন দুইটা নাম্বারকে ভাগ করবে, অথবা ধরেন আপনার ইঞ্চি টু ফিটে কনভার্ট করবে। ঠিক আছে, অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন, ধরেন এখানে ইঞ্চি আপনি হচ্ছে দিচ্ছেন, সেটাকে হচ্ছে ফিটে কনভার্ট করে দিচ্ছে, এরকম একটা ফাংশন আপনি লিখতে পারেন। ঠিক আছে, তো এই টাইপের ফাংশন আপনারা লিখে ফেলতে পারেন। আশা করি এই ফাংশনের মোটামুটি বেসিক কনসেপ্ট আপনারা বুঝছেন। এটা নিয়ে আমরা আরও অনেক বেশি কথা বলবো। ES6 গেলে আমরা অ্যারো ফাংশন নিয়ে কথা বলবো, তখন এই জিনিসটা আরও বেশি বুঝতে পারবেন যখন আমরা ডম ম্যানিপুলেশন করব, কারণ তখন আমরা রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করবো। এই যে রিটার্নের যে কাজ, এটা আমরা তখন বুঝতে পারবো। এখন তো আমরা এখান থেকে রিটার্ন করে এটাতে রাখতেছি, শুধু কনসোল লক করতেছি, আমরা তো বুঝতেছি না যে কেন আমরা রিটার্ন করবো, রাইট? তো এই যে রিটার্ন এখান থেকে আমরা করলাম, এটা পরবর্তীতে আপনি নিচে যত কোড লিখবেন সেইখানে যদি কখনো লাগে এই ভ্যালুটা, তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা আরও দেখব ডিটেইলি। তো এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করবেন কিছু আর এই এক্সট্রা কিছু ফাংশন লেখার, যেরকম ধরেন ইঞ্চি টু ফিটে কনভার্ট করার একটা ফাংশন লিখতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে হচ্ছে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার একটা আপনি লিখতে পারেন, যে ধরেন আপনার হচ্ছে আপনাকে আমি একটা নাম্বার দিলাম, তো সেই নাম্বারটাকে আপনি ধরেন চেক করলেন যে এই নাম্বারটা জোড় নাকি বিজোড়। ঠিক আছে, এরকম একটা ফাংশন আপনি লিখতে পারেন। তো সেটাও কিন্তু মোটামুটি হচ্ছে ইজি আছে আর কি। আপনি যদি কোনো একটা সংখ্যা জোড় নাকি বিজোড় এটা বের করতে চান, তাহলে জাস্ট 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা জোড়, আর যদি ভাগশেষ 0 না হয় 1 হয় তাহলে সেটা বিজোড়। ঠিক আছে, তো এই ফর্মুলাটাও আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো ফাংশনের ভেতর আপনার কিন্তু চাইলে ইফ এলস লিখতে পারেন। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখেই ফেলি, সেটা হচ্ছে যে ধরেন একটা সংখ্যা জোড় নাকি বিজোড় এরকম একটা ফাংশন লিখবো। ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে তখন একটা ভ্যালু দিব, ধরেন নিলাম 50 বা এরকম কিছু একটা আমরা দিব। তো এইখানে আমরা কাজ করব কি, বারের এখানে রেজাল্টের এইখানে আমরা কাজ করব কি, তখন আমাদের এইখানেও একটা ভ্যালু আসবে, ধরেন এ আসলো বা নাম্বার, এরকম নামে আমরা একটা নিলাম নাম্বার। ঠিক আছে, তো এখানে আমরা ইফ দিয়ে চেক করব যে ইফ যদি আমরা 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি আপনার 0 হয়, ঠিক আছে, তাহলে এটা কি, এটা একটা জোড় সংখ্যা। আমরা এখান থেকে রিটার্ন করব, রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন আমরা করে দিচ্ছি যে এলস কেসে যদি জোড় না হয় তাহলে সেটা অবশ্যই বিজোড় হবে। তো আমাদের এটা চেক করা লাগতেছে না, রাইট? তো আমরা এখান থেকে জাস্ট কি করব, রিটার্ন করে দিব যে এটা একটা বিজোড় সংখ্যা। ওকে, আর আমাদের এই রিটার্নের আর কোনো কাজ নেই, অর্থাৎ আপনি একটা ফাংশন থেকে কিন্তু একবারেই রিটার্ন করতে পারবেন। তো এখানে আমরা 2টা রিটার্ন লিখছি, কারণ 2টা ব্লকে, ইফের 2টা ব্লকে, কারণ যখন এই রিটার্নটা কাজ করবে তখন কিন্তু আর এই রিটার্নটা কাজ করবে না, রাইট? তো আপনি একটা ফাংশন থেকে একবারে রিটার্ন করতে পারবেন, রিটার্নের নিচে আপনি যা লেখেন ওটা এক্সিকিউট করবে না। তো আমরা এই 50 দিলাম, 50কে যদি আমরা এখানে চালাই, এটা কি বলতেছে যে এটা একটা জোড় সংখ্যা। ওকে, এটা একটা কি, এটা একটা জোড় সংখ্যা। আপনি যদি এখানে 51 দেন তাহলে সে কি করবে, বলতেছে এটা একটা বিজোড় সংখ্যা। তো আমরা একটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি। তো সেটা কিভাবে, যে আমরা জাস্ট এই ফাংশনটা লিখছি, এটা এখন অ্যাড টু নাম্বার এই নামে দিয়ে রাখছি। তো আমাদের নামটা চেঞ্জ করে দেওয়া, মিনিংফুল একটা নাম দেওয়া উচিত ছিল। তো যাই হোক, আমরা এই ফাংশনের ভিতর নাম্বার দিয়ে নাম্বারটাকে পাস করতেছি, এখানে ইফ দিয়ে জাস্ট চেক করছি এই নাম্বারকে ভাগ করে ভাগশেষ, অর্থাৎ এই যে এটাকে বলে আপনার হচ্ছে রিমাইন্ডার বা মডুলার। ঠিক আছে, মডুলাস। তো এই যে জিনিসটা, এইটাকে দিয়ে কি বোঝায়, ভাগশেষ। ওকে, আপনি নাম্বারকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 0 হয়, ইকুয়াল 0, যদি এটা ট্রু হয় সেই ক্ষেত্রে বলবে এটা একটা জোড় সংখ্যা। আর যদি এটা জোড় সংখ্যা না হয় তাহলে ডেফিনেটলি সেটা বিজোড় সংখ্যা হবে। ঠিক আছে, আমরা এটা মানে না দেখে বলে দিতে পারি, এই জন্য জাস্ট আমরা এখানে এলস ব্লক দিয়ে বলে দিছি যে এটা একটা বিজোড় সংখ্যা। তো এখান থেকে যে রিটার্নটা করতেছি, রিটার্নের মানটাই আউটপুটের ভেতর আসতেছে, যেহেতু আমরা আউটপুট ইকুয়াল এই অ্যাড ফাংশনকে, অ্যাড টু নাম্বার এই ফাংশনকে কল করছি, রাইট? তো সেটা থেকে যেটাই রিটার্ন করেন সেটা এটার ভেতরে এসে থাকবে, এবং এটাকে আমরা কনসোল লক করার কারণে এই ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। তো এটাই মোটামুটি ছিল ফাংশন। ঠিক আছে, তো এটা নিয়ে আপনারা আর একটু প্র্যাকটিস করবেন, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। সামনে আমরা অনেক বেশি ফাংশন নিয়ে কথা বলবো, তাই চিন্তার কোনো কারণ নাই।